রাত তখন প্রায় 12টা। সাইবার ঢাকার একটা পুরনো ইলেকট্রনিক্স দোকানের সামনে প্রায় 25 থেকে 30 জন লোক দাঁড়িয়ে আছে। দোকানের মালিকের সাথে তাদের একটা বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি চলছে। এই লোকগুলোর নেতৃত্বে আছে অমর খান। দোকানের মালিক সালাম মিয়া করুণ সুরে অনুরোধ করেই যাচ্ছে তাদের। সালাম মিয়া ওমর খানের উদ্দেশ্যে বলল, ভাইয়া, আমার এই ছোট দোকান, আমি কিভাবে এত টাকা দিব আপনাদের? আমি এত কিছু জানি না। দয়া করে আমাকে আরো কিছুদিন সময় দেন। আমি ব্যবসা করে যত পারি দিয়ে দেব আপনাদের। আমাকে এভাবে শেষ করে দিয়েন না প্লিজ। আমার পরিবারের কথা একটু চিন্তা করুন আপনারা। অমর খান সালাম মিয়ার কথা শুনে রাগী চোখে তার উদ্দেশ্যে বলল, তোর যে টাকা দেওয়ার কথা ছিল সেটা তোকে দিতেই হবে শালা, নয়তো আজকেই হবে তোর এবং তোর দোকানের শেষ দিন। দাদুভাই তোকে অনেক সময় দিয়েছে, এর বেশি অপেক্ষা করার কোনো মানে নেই আমাদের। তোর মতো হারামজাদাদের কোনো দয়া দেখানো ঠিক না। টাকা না দিলে আজকেই তোর জীবনের শেষ দিন, এটা মাথায় রাখিস। সালাম মিয়া অমর খানের পায়ে পড়ে যায়। কাপা গলায় ওমর খানের উদ্দেশ্যে বলল, ভাই, দয়া করে এমনটা করবেন না। আমার বাড়িতে স্ত্রী সন্তান আছে, বৃদ্ধ মা রয়েছে। আমার কিছু হয়ে গেলে তাদের দেখবে কে? আপনাদের পায়ে পড়ছি আমি। এই দোকানটাই আমার একমাত্র রোজগারের পথ। আমাকে একটু সময় দেন প্লিজ। আমি কথা দিচ্ছি সব টাকা পরিশোধ করে দেব। অমর খান নিজের পা থেকে সালাম মিয়াকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। সালাম মিয়ার উদ্দেশ্যে বলল, তোর ফ্যামিলিতে কে আছে না আছে তাতে আমার কোনো লাভ নেই। তুই ভুলে যাচ্ছিস দাদু ভাইকে। সেদিনও তোকে বারবার করে সময় দেওয়া হয়েছিল, কিন্তু তুই তোর কাজ ঠিকমতো করেছিসনি। আজকে তোর শাস্তি পাওয়ার সময় হয়েছে কুত্তার বাচ্চা। কথা শুনলে ভালো হতো তোর জন্য। সালাম মিয়া চুপচাপ মাটিতে বসে থাকলো। তার আর কিছু করার সাধ্য নেই। অমর খান তার কোমরে গোজা একটা ছুরি বের করে সালাম মিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, টাকা যখন তুই দিবি না, এই দুনিয়াতে থেকে বা কি করবি? আর এই দোকান আজ থেকে আমাদের। ভালো থাকিস তুই এবার থেকে অন্য দুনিয়ায়। সালাম মিয়া এমন অবস্থা দেখে অঝরে কাঁদতে লাগলো। প্রাণের ভয়ে আতঙ্কিত হয়ে অমর খানের কাছে বাঁচার জন্য আকুতি করতে লাগলো। অমর খান এবার সালাম মিয়ার কাছে এসে তার গলা টেনে ধরলো। তাকে দাঁড় করিয়ে যখন সেই ছুরিটা দিয়ে তাকে আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দুটো মোটরসাইকেল ঘটনাস্থানে এসে পৌঁছালো। মোটরসাইকেল দুটোই বসে আছে ডেভিলেক্স এবং ফরট্রেস, মুখ ঢাকা একটা অদ্ভুত ধরনের কালো মাস্ক দিয়ে, যাতে কেউ তাদের আসল পরিচয় চিনতে না পারে। অমর খান লোক দুটিকে দেখে অবাক হয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, ব্ল্যাক সিগন্যাল। কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তি হলো আসলে ব্ল্যাক সিগন্যাল নামের সেই রহস্যময় জুটি, যারা কয়েকদিন আগে থেকে শহরের আতঙ্ক সৃষ্টি করেছে। আতঙ্ক বলা ভুল হবে, তারা আসলে দাদু ভাইয়ের চাঁদাবাজ আর সাইবার অপরাধীদের একে একে শেষ করে দিচ্ছে। দাদু ভাই হলো একজন খারাপ মানুষ, সব সময় অবৈধ কাজকর্ম করে, কিন্তু কেউ তাকে ধরতে পারে না, কারণ সে কোনো কাজ নিজে করে না, তার বিভিন্ন লোকজনের মাধ্যমে সব কাজ করায় এবং সবার চোখে সে একজন ভালো মানুষ, বিখ্যাত সমাজসেবক, বিজনেসম্যান। ডেটা চুরি, ডার্ক ওয়েব, ব্ল্যাকমেইলিং, সাইবার এক্সটর্শন, নারী পাচার, ড্রাগস স্মাগলিং, এমনকি দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করার মতো জঘন্য কাজও সে করেছে। কয়েকদিন ধরে এই জুটির আগমন ঘটেছে এবং তারা আস্তে আস্তে দাদু ভাইয়ের অনেক লোককে শেষ করে দিয়েছে। ডেভিলেক্স অমর খানের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলল, কিরে, তোরা কি শুধরাবি না রে শালার পুতেরা? আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করিস না তো তোরা। এতদিন আমাদের লোককে একলা পেয়ে মেরে এসেছিস। এবার দেখ আমরা কতজন আছি এখানে। সুতরাং তোদের ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে তোদের আর জীবন থাকবে না এখানে। এটাই তোদের জন্য শেষ সুযোগ। অমর খান একটু সাহস জোগাড় করে ডেভিলেক্সের উদ্দেশ্যে বলল, তুই আমাদের এখনো চিনতে পারিসনি। আমরা কত শক্তিশালী সেটা তুই জানিস না, হারামির বাচ্চা। আমাদের পেছনে দাদু ভাইয়ের পুরো শক্তি আছে। ফরট্রেস অমর খানের উদ্দেশ্যে বলল,
তোদের আর চেনার কি আছে, তোদের খুব ভালোভাবে চিনে ফেলেছি আমরা। কয়েকজন লোককে মেরে নিজেদেরকে খুব বাহাদুর ভাবছিস তুই। আমাদের চিন্তা হলে তোকে আরও কয়েকশো বার জন্মাতে হবে, আর সেটা কখনোই সম্ভব না। অতএব আমাদেরকে না চিনেই থাক তুই, এটাই তোর জন্য ভালো হবে। অমর খান রাগে ফেটে পড়ে তাদের উদ্দেশ্যে বলল, তোর সঙ্গে এত কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। এখান থেকে চলে যা তুই এখনই, না হলে তোদের দুজনকে আজকে শেষ করে দিব আমি এখানে, শালার পুত। ডেভিল এক্স অমর খানের উদ্দেশ্যে সংক্ষেপে বলল। যাব না। এমন কথা শুনে অমর খান তার লোকজনদের নির্দেশ দিল আক্রমণ করার জন্য। অমর খানের সাথে থাকা প্রায় 30 জন লোক একসাথে অস্ত্র হাতে এগিয়ে আসতে লাগলো ডেভিল এক্স এবং ফর্ট্রেক্সের দিকে। তাদের এগিয়ে আসা দেখে দুজন কয়েকবার পিছু হাঁটলো, তারপর একসাথে গর্জন করে বলে উঠল। গেম অন শালার বাচ্চারা। দুজন তাদের কোমরে রাখা বিশেষ ইলেকট্রনিক ডিভাইস এবং একটা স্টান গান বের করে আক্রমণকারীদের দিকে এগিয়ে গেল। ডেভিল এক্স দ্রুত একজন লোকের দিকে ছুটে গিয়ে তার পায়ে লাথি মেরে মাটিতে ফেলে দিল। তারপর তার বুকে স্টান গান চেপে ধরে বৈদ্যুতিক শক দিল। লোকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। ফর্ট্রেক্স 3 জন লোককে একসাথে সামলাচ্ছিল। একজনের হাত মুচড়ে ভেঙে দিল, আরেকজনের মুখে ঘুষি মেরে দাঁত ফেলে দিল, তৃতীয় জনকে ডিভাইস দিয়ে আঘাত করে অজ্ঞান করলো। চারদিকে স্পার্ক আর আর্তনাদের শব্দ ছড়িয়ে পড়ল। অমর খানের একজন লোক ছুরি দিয়ে ডেভিল এক্সের দিকে ছুটে গেল, কিন্তু ডেভিল এক্স দ্রুত সরে গিয়ে তার হাত ধরে মুচড়ে দিয়ে ছুরি কেড়ে নিল এবং সেই ছুরি দিয়ে তার পায়ে গভীর ক্ষত করে দিল। লোকটা মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই অমর খানের সব লোক একে একে আহত বা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। অমর খান এখন পুরোপুরি একা হয়ে গেছে। তার চোখে মুখে এবার স্পষ্ট ভয়ের ছাপ, কপালে ঘাম জমে আছে। ডেভিল এক্স সালাম মিয়ার উদ্দেশ্যে বলল, আপনি এখন বাড়িতে চলে যান, আমরা এখানে যা করার করবো এখন। আর ভয় পাবে না, আপনার কোনো ক্ষতি হবে না। যান, এখনই বাড়ি চলে যান। সালাম মিয়া থ মেরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার চোখের সামনে এতগুলো মানুষ ধরাশায়ী হয়ে পড়ে আছে। ভয়ের সাথে সাথে তার মনে কৃতজ্ঞতাও কাজ করছিল এই রহস্যময় মানুষদের প্রতি। সালাম মিয়া দোকানের ঝাঁপ নামিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করলো। রাত 1:45। অমর খান হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা পরিত্যক্ত গাড়িতে। তার মাথার উপরে জ্বলছে একটা লাল বাতি এবং একটা ছোট সিলিং ফ্যান ঘুরছে। অমর খানের চোখ দুটো লাল হয়ে আছে, যেন তার চোখ দিয়ে রক্ত ঝরছে। তার সামনে বসে আছে ডেভিল এক্স এবং ফর্ট্রেস, যাদের মধ্যে কোনো ভয় ডর নেই, যারা এসেছে দাদু ভাইকে চিরতরে এই দুনিয়া থেকে বিতাড়িত করতে, তার পাপের সাম্রাজ্যকে ধূলিসাৎ করে দিতে। ফর্ট্রেস একটা সিগারেট জ্বালিয়ে টানতে টানতে অমর খানের উদ্দেশ্যে বলল, খুব তো বড় বড় কথা বলছিলিস, এখন চুপ কেন? নাকি সমস্ত তেজ সাহসিকতা সব হারিয়ে ফেলেছিস? নাকি নিজের পুরুষত্ব বিসর্জন দিয়েছিস তুই এই মুহূর্তে, শালার পুত? অমর খান কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। কী বা উত্তর দিবে সে? উত্তর দেওয়ার মতো অবস্থাতেই তো নেই। ডেভিল এক্স অমর খানের উদ্দেশ্যে বলল, দাদু ভাইয়ের সঙ্গে মিলে যেভাবে গরিব খেটে খাওয়া মানুষদের সাথে জুলুম করে চাঁদা নিয়েছিস, তার সমস্ত অবৈধ ব্যবসার সঙ্গে সঙ্গ দিয়েছিস, সমাজের সাথে বেইমানি করে চলেছিস, ভালো মানুষের মুখোশের আড়ালে নিজের নিকৃষ্ট চরিত্র লুকিয়ে রেখেছিস, সাধারণ মানুষের সহানুভূতি নিয়ে তাদের বিশ্বাসের সাথে বেইমানি করেছিস তুই। সব কিছুর শাস্তি আজকে তুই পাবি, কুত্তার বাচ্চা। এই বলে ডেভিল এক্স তার কোমর থেকে একটা পিস্তল বের করে অমর খানের মাথায় উপরে জ্বলতে থাকা লাল বাতিটার দিকে তাক করে গুলি ছাড়ল। বাতিটা সাথে সাথে বিস্ফোরিত হলো। মুহূর্তের মধ্যেই পুরো ঘরটা অন্ধকারে ঢেকে গেল। তারপর আরেকটা গুলি চলল এবং একজনের তীব্র চিৎকার শোনা গেল। চিৎকার শুনে বোঝা গেল এটা ওমর খানের, অর্থাৎ দ্বিতীয় গুলিটা চলেছে ওমর খানের ওপর। এরপর অন্ধকারে কিছু শব্দ ভেসে এলো। প্রতিশোধ এবং সংস্কার সব একসাথেই হবে এবং এক অন্ধকার দুনিয়া থেকে মুক্ত হবে এই সাইবার আন্ডারওয়ার্ল্ড। নতুন করে এখানে অন্ধকার কেটে গিয়ে আলোর আবির্ভাব ঘটবে।
চলুন এইবার আপনাদেরকে ব্ল্যাক সিগন্যালের উত্থানের কাহিনী শোনায়। অর্থাৎ ঠিক কবে থেকে সাইবার ঢাকায় এদের আবির্ভাব ঘটেছে এবং দাদু ভাইয়ের লোক একে একে মরতে শুরু করেছে। আজ থেকে প্রায় ১৩ দিন আগে শহরের একটা ডেটা সেন্টারের সার্ভার রুমে একজন মানুষের মৃতদেহ পাওয়া যায়। মৃত মানুষটির নাম ছিল কামাল, সাবেক এমপি এবং জনসাধারণের কাছে খুবই পরিচিত একটা মুখ। এমন প্রভাবশালী একজন ব্যক্তির এমন ভয়ঙ্কর মৃত্যু পুরো মিডিয়া জগতে এবং রাজনৈতিক মহলে অনেক আলোড়ন ফেলে দেয়। তার মৃত্যু স্বাভাবিক ছিল না, নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাকে। যেখানে তার দেহ পাওয়া যায় সেখানে কম্পিউটার স্ক্রিনে ডিজিটালি লেখা ছিল ব্ল্যাক সিগন্যাল, যার ফলে মোটামুটিভাবে নিশ্চিন্ত হওয়া যায় এটা কোনো সাধারণ মৃত্যু ছিল না। এর পেছনে রয়েছে অন্য একটা রহস্য এবং হয়তো কোনো প্রতিশোধের কাহিনী। এই ঘটনায় আরও একজন ব্যক্তি অবাক হন এবং তিনি হলেন দাদু ভাই। দাদু ভাই হলো সাইবার ঢাকার সবচেয়ে খারাপ মানুষ, যে ক্ষমতার জোরে সাধারণ মানুষের ওপর জুলুম করে এবং সরকারি ব্যবস্থার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে। নিজে কখনো কোনো কাজে অংশগ্রহণ করে না, তার বিভিন্ন লোকের মাধ্যমে সব করায়। এর ফলে সে কখনো কোনো মানুষের চোখে খারাপ হয় না, বরং সমাজ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যাতে সন্দেহ তার দিকে না আসে। হঠাৎ এই রহস্যময় জুটির আবির্ভাবের কারণে সে অবাক হয়ে যায়। এই ১৩ দিনে দাদু ভাইয়ের দলের প্রায় ৮ জনকে নির্মমভাবে শেষ করে দিয়েছে ডেভিল এক্স এবং ফর্ট্রেস। এবার আপনাদেরকে এই দুই প্রতিশোধ পরায়ণ যুবকের অতীতের কথা একটু বলি, যা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে সামনে আসবে। আজ থেকে প্রায় ৬ বছর আগে রাজশাহীতে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। চৌধুরী পরিবারের সাথে দাদু ভাইয়ের একটা জমি নিয়ে বিরোধ হয়েছিল এবং সেই বিরোধের জের ধরে দাদু ভাই পুরো চৌধুরী পরিবারকে নিঃশেষ করে দিয়েছিল এক রাতে। সেই পরিবারে ২ কিশোর ছিল, আবির এবং জয়। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল কারণ তারা সেই সময় বাড়ির বাইরে ছিল খেলতে গিয়ে। সেই রাতের ভয়াবহ স্মৃতি বুকে নিয়ে তারা বড় হয়েছে এবং আজ তারা ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সেই গল্প আমরা ধীরে ধীরে জানব। এবার বর্তমানে ফেরা যাক। সকালবেলা সাইবার ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গোল হয়ে বসে অনেকগুলো গ্রুপে আড্ডা দিচ্ছে। এরকমই একটা গ্রুপে ৪ জন মেয়ে বসে আছে, তাদের মধ্যে আলাপ চলছে। মৌ তার বান্ধবীদের উদ্দেশ্যে বলল, আজকের পরিবেশটা কতটা সুন্দর তাই না রে? সেমিস্টার এক্সাম খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু এমন সুন্দর আবহাওয়া, পড়াশোনার কথা মনেই আসছে না আজকে। কি যে করি আমি বুঝতেই পারছি না। সাথী মৌয়ের উদ্দেশ্যে বলল, তুই ঠিক বলেছিস রে, চিন্তা করতে করতে কোন দিক দিয়ে সবাই চলে যাচ্ছে বুঝতেই পারছি না। কিন্তু আমাদের পড়াশোনার দিকে আরও মনোযোগ দিতে হবে এখন। এক্সাম খুব কাছে চলে এসেছে, এত আলসেমি করলে চলবে না আমাদের। কিন্তু বাকি আরেকজন চুপচাপ বসে আছে, যার নাম মেঘ। মেঘ হলো এই শহরের নামকরা বিজনেসম্যান ইমরান চৌধুরীর মেয়ে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় তার আদরের কোনো কমতি নেই। শুধু এতটুকুই তার পরিচয় নয়, সে হলো ভার্সিটির ক্রাশ এবং টপ গার্ল। ভার্সিটির সবাই তার জন্য পাগল, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। তার ভাষ্য মতে এই প্রেমে তার কোনো ইন্টারেস্ট নেই। মৌ মেঘের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি রে মেঘ, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আবার এমন মন খারাপ করে বলবি আমাদের? মেঘ মৌয়ের উদ্দেশ্যে বলল, আরে মনটা ভালো নেই রে, শরীরটা একটু খারাপ কাল রাত থেকে। প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা। মা তো আসতেই দিতে চাইছিল না, কিন্তু আমি তাও এসেছি কারণ আজকে হাবিব স্যার এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু নোটিশ দেবে বলেছিলেন। না এলে অনেক ক্ষতি হয়ে যেত আমার। তাদের মধ্যে কথা চলছিল, কিন্তু হঠাৎ সাথী বলে উঠল, ওই দেখ। সাথীর কথা শুনে সবাই ভার্সিটি গেটের দিকে তাকালো এবং দেখতে পেল সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ ভার্সিটিতে প্রবেশ করছে। এই আবির ভার্সিটিতে আসছে বিগত ৭-৮ দিন ধরে। তার লাইফস্টাইল অনেকটা স্টাইলিশ এবং আকর্ষণীয়। ভার্সিটির সব মেয়েদের চোখে সে তাদের স্বপ্নের রাজকুমার।
মৌ আর সাথী তার ব্যতিক্রম নয়, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। অন্যদিকে আবিরকে নিয়ে মেঘের কোনো আকর্ষণ নেই। সে যতই হ্যান্ডসাম হোক না কেন, মেঘ এসব কাউকে পাত্তা দেয় না। আবির বাম কাঁধের ব্যাগ নিয়ে ভেতরের দিকে অগ্রসর হতে লাগলো। সব মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। আবির অবশ্য এই বিষয়গুলো উপভোগ করে এবং মনে মনে খুব মজা পায়। আবির ভার্সিটির ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। দেখতে দেখতে তাদের ক্লাস শুরু হওয়ার ঘন্টা পরে চলে গেল এবং সব শিক্ষার্থী নিজ নিজ ক্লাসরুমের দিকে যেতে লাগলো। মেঘ ও তার বান্ধবীরা ক্লাসরুমে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই ক্লাসরুমে হাবিব স্যারের আগমন ঘটল। যথারীতি সব স্টুডেন্ট দাঁড়িয়ে গিয়ে তাকে সম্মান দিল। হাবিব স্যার সবাইকে নিজের সিটে বসতে বললেন। হাবিব স্যারের চোখে মুখে এক ধরনের গম্ভীর ছাপ, যা নতুন কিছু নয়। উনি স্বাভাবিকভাবেই অনেক কড়া স্বভাবের মানুষ। তবে ক্লাসরুমে একদম পেছনের বেঞ্চে বসে থাকা সুজন তালুকদার এবং তার বন্ধুরা তাদের মতোই ব্যস্ত, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। সুজন তালুকদার হলো বর্তমান এমপি রাহুল মির্জার ছেলে, তাই একদম ছন্নছাড়াভাবে চলাফেরা করে, যেন নিজেকে সব কিছু মনে করে। হাবিব স্যারের ক্লাস শুরু হওয়ার প্রায় 12 মিনিট অতিক্রম হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমের দরজার দিকে সবার চোখ যায়, কারণ তখন কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে স্যারের উদ্দেশ্যে বলল, স্যার আমি কি আসতে পারি? সবাই দরজার সামনে তাকিয়ে দেখতে পায় জয় দাঁড়িয়ে আছে। তার কাঁধে একটা ব্যাগ ঝুলছে। জয়ের পোশাক একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলের মতো, মাথায় তেল চুপচুপ করে দেওয়া, পরনের জামা কাপড় খুবই অগোছালো, তবে তার চেহারায় একটা হাসি উজ্জ্বল ভাব লক্ষ্য করা যাচ্ছে। হাবিব স্যার অবাক হয়ে জয়ের উদ্দেশ্যে বলল। কে তুমি? জয় হাবিব স্যারের উদ্দেশ্যে বলল, স্যার আমি জয়। আজকে এই ভার্সিটিতে আমার প্রথম দিন, এই জন্য আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে, মাফ করবেন স্যার। হাবিব স্যার জয়ের উদ্দেশ্যে বললেন, কিন্তু ভার্সিটিতে তোমাদের বর্ষে তো প্রায় 2টা সেমিস্টার চলে গেছে, এভাবে তো ভর্তি হওয়া যায় না। কি ব্যাপার বলো তো? জয় হাবিব স্যারের উদ্দেশ্যে বললেন, আসলে স্যার আমি ট্রান্সফার নিয়েছি অন্য একটি ভার্সিটি থেকে, পরিবারের সমস্যার কারণে এখানে চলে আসতে হয়েছে। হাবিব স্যার কিছুটা বিরক্ত ভরা মুখ নিয়ে জয়ের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে যাও বসো গিয়ে। স্যারের আদেশ পাওয়ার সাথে সাথেই জয় ক্লাসরুমের ভেতরে প্রবেশ করে এবং আবির যে সিটে বসে আছে তার পাশের সিটে গিয়ে বসে পড়ল। আবির জয়ের উদ্দেশ্যে নিচু গলায় বলল, কিরে এত দেরি করলি কেন তুই? আমি তো বলে আসলাম বাইকে যেতে যাচ্ছি, তুইও উঠে চলে আয়। জয় আবিরের উদ্দেশ্যে মুচকি হেসে বলল, আরে ইয়ার বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আজকে, তুই চলে যাওয়ার পর আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আবির বিরক্তি নিয়ে জয়ের উদ্দেশ্যে বলল, ভালো করছিস তুই, এত ঘুম কই থেকে আসে তোর মাথায়? কাল রাতের পর তোর এত ঘুম আসে কিভাবে বুঝি না। জয় কাঁধ ঝাঁকিয়ে আবিরের উদ্দেশ্যে বলল, আমি নিজেও জানি না ভাই, হয়তো শান্তির ঘুম বলে এটাকে। ক্লাসের সবাই লক্ষ্য করলো আবির আর জয় একে অপরের সাথে কথা বলছে। সবাই কিছুটা অবাক হলো, কারণ আবিরের মতো এত হ্যান্ডসাম স্মার্ট একটা ছেলে জয়ের মতো একটা খ্যাত ছেলের সাথে কিভাবে কথা বলছে। আর তাদের কথা বলার ধরন দেখে বোঝা যায় তারা একে অপরকে খুব ভালোভাবেই চেনে। এই দৃশ্য দেখে সাথী তার পাশে থাকা ময়ের উদ্দেশ্যে বলল, কে রে, আবিরকে দেখ, ছেলেটাকে চিনে নাকি? যতটা হেসে হেসে একে অপরের সাথে কথা বলছে, তাতে করে তো তাই মনে হচ্ছে। মৌ সাথীর উদ্দেশ্যে বলল, আবিরের মতো এত স্মার্ট একটা ছেলের সাথে গ্রাম্য ছেলেটার কি সম্পর্ক হতে পারে? আমার মাথায় তো ঢুকছে না, খুবই অদ্ভুত একটা ব্যাপার এটা। দেখতে দেখতে হাবিব স্যারের ক্লাস শেষ হয়ে গেল এবং স্যার ক্লাসরুমের ত্যাগ করলেন।
ক্লাস শেষে সবাই যে যার মতো ক্যাম্পাসে গিয়ে বসে আড্ডা দিচ্ছিল। সুজন তালুকদার এবং তার বন্ধুরা ক্যাম্পাসেই বসেছিল। তাদের থেকে কিছুটা দূরে মেঘ এবং তার বান্ধবীরা বসেছিল। সুজন মূলত দূর থেকে বসে মেঘের ওপরে নজর রাখছিল। সুজন তালুকদার তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, দেখ মেঘকে খোলার চলে কত সুন্দর লাগছে। কবে যে ওকে আমার করে পাবো আমি। এত বছর হয়ে গেল এখনো রাজি হলো না মেয়েটা। সুজনের একজন বন্ধু সুজনের উদ্দেশ্যে বলল, পাবি পাবি, খুব শীঘ্রই পাবি তুই, এত চিন্তা করিস না। তোর বাবার ক্ষমতা থাকতে কে আটকাবে তোকে? সুজন তালুকদার তার বন্ধুর উদ্দেশ্যে বলল, হ্যাঁ তাই যেন পাই। ওই দেখ ওই গ্রামের ক্ষেতটা আসছে আবার, এই দেখি একটু মজা নেই ওর সাথে। সুজন তালুকদার জয়কে উদ্দেশ্য করে কথাটা বলল। জয় ভার্সিটির 2 নম্বর ভবন থেকে ক্যাম্পাসের দিকে আসছে। সুজন জয়কে ডাকলো। জয় ফুরফুরে মেজাজে হাসছিল। তাকে দেখে মনে হচ্ছে কতই না হাসি খুশি একটা ছেলে। হঠাৎ সে খেয়াল করলো তাকে দূর থেকে কেউ একজন ডাকছে, আর তারা হলো সুজন এবং তার বন্ধুরা। জয় তাদের ওখানে এগিয়ে গেল। জয়কে দেখে সুজন তালুকদার বলতে লাগলো, কিরে ভার্সিটিতে নতুন? তুই শোন, তোকে আগে থেকে সাবধান করে দিই, এই ভার্সিটিতে আমার রাজত্ব, আমাদেরকে সম্মান দিয়ে চলবি তুই। আর আমি হলাম এখানকার বর্তমানে এমপি রাহুল মির্জার ছেলে। আর আমার সাথে যাদেরকে দেখছিস তারা সবাই বড় বড় বিজনেসম্যান, অর্থাৎ কোটিপতি বাবার ছেলে পেলে, এটা মাথায় রাখবি তুই। জয় ওদের কথা শুনে একটু মুচকি হাসলো, কিন্তু এই হাসি সুজনের পছন্দ হলো না। সুজন তালুকদার বিরক্তি ভরা চাহনি নিয়ে জয়ের উদ্দেশ্যে বলল, অদ্ভুত তো, তুই আমার কথা শুনে হাসছিস কেন শালা? কোন সাহসে এমন করছিস তুই আমার সামনে? জয় কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো। জয়ের এমন চুপ করে থাকা দেখে সুজন তালুকদার জয়ের গলা টেনে ধরলো এবং সজোরে একটা থাপ্পড় মেরে দিল জয়ের গালে। জয় মাটিতে পড়ে গেল। সুজন তালুকদার জয়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এই শালার পুত, অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস তুই, এবার তোকে উচিত শিক্ষা দিতেই হবে। সুজনের বন্ধুরা জয়কে ঘিরে ধরে লাথি মারতে শুরু করলো। জয় মাটিতে পড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় সে সামলাতে পারছিল না। আর প্রকাশ্যে তাকে নিজের আসল ক্ষমতা দেখানো যাবে না, কারণ তাহলে তার গোপন পরিচয় ফাঁস হয়ে যাবে। ঠিক সেই সময় আবির দ্রুত দৌড়ে এসে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং জয়ের সামনে দাঁড়িয়ে গেল। আবির রক্তচক্ষু নিয়ে সুজনের উদ্দেশ্যে বলল, থাম তোরা, ওকে এভাবে মারছিস কেন তোরা? ও তো কিছু করেনি। এতজন মিলে একটা ছেলেকে মারতে তোদের লজ্জা করে না? সুজন তালুকদার আবিরের উদ্দেশ্যে রাগী গলায় বলল, তুই কে রে মাঝখানে আসার এই ক্ষেত্রটাকে বাঁচাতে এসেছিস কেন? তুই তোর কি লাভ এতে? আবির শান্ত কিন্তু ধীর গলায় সুজনের উদ্দেশ্যে বলল, তোমরা ওকে এবারের মতো মাফ করে দাও। ও আসলে বুঝতে পারেনি, আর ও আমার কাজিন তো, ও তোমাদের সম্বন্ধে এত কিছু জানে না। আমি ওকে সবটা জানিয়ে দেব। এখন থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। সুজন তালুকদার একটু শান্ত হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, আজকে তুই আসিস জন্য বেঁচে গেল শালা, না হলে আজকে ওকে মজা দেখাইতাম। আর ওকে বলে দিবি নেক্সট টাইম থেকে যেন এমন ভুল আর না করে, যখন যা করতে বলবো তখন তাই যেন করে। এই কথা বলে সুজন তালুকদার এবং তার বন্ধুরা সেখান থেকে চলে গেল। আবির জয়কে উঠিয়ে দাঁড় করিয়ে নিচু গলায় বলল, ঠিক আছিস তুই? ব্যথা পেয়েছিস বেশি কোথাও? জয় কাপড় ঝাড়তে ঝাড়তে আবিরের উদ্দেশ্যে মুচকি হেসে নিচু গলায় বলল, ভাই আমার গায়ে একটুও লাগেনি, শুধু পরিচয় গোপন রাখার জন্যই এ অভিনয়টা করতে হলো আমাকে। না হলে এতগুলো ছেলেকে আমি একা সামলাতে দিতে পারতাম মুহূর্তের মধ্যে, কিন্তু সেটা করলে সবার সন্দেহ হয়ে যাবে আমাদের ব্যাপারে। আবির জয়ের উদ্দেশ্যে নিচু গলায় হেসে বলল, চুপ থাক এখন, এখানে এসব নিয়ে কথা বলা ঠিক হবে না। রাতের জন্য অপেক্ষা কর, রাতে আসল খেলা শুরু হবে আমাদের। আজকে দাদু ভাইয়ের আরেকটা গোপন আস্তানায় হামলা করব আমরা। আমাদের প্রতিশোধের পথে আরও একটা ধাপ এগিয়ে যাব। দূরে এই পুরো দৃশ্য মেঘ দেখছিল মনোযোগ দিয়ে। আবিরের সাহস এবং জয়কে বাঁচানোর সাহসিকতা দেখে তার মনে আবিরের প্রতি একটা শ্রদ্ধার ভাব তৈরি হলো, যা আগে কখনো হয়নি। মেঘ মনে মনে ভাবলো এই ছেলেটা শুধু সুদর্শন না,
তার ভেতরে একটা ভালো মনও আছে, কিন্তু সে এটা জানতো না এই দুজনের সাথে তার ভবিষ্যৎ এত গভীরভাবে জড়িয়ে যাবে। বিকেলে ক্লাস শেষে আবির এবং জয় তাদের ভাড়া বাসায় ফিরে এলো। শহর থেকে অনেকটা দূরে একটা সাধারণ বাড়ি ভাড়া নিয়ে তারা থাকে, যেখানে কেউ সন্দেহ করে না তাদের আসল পরিচয় সম্পর্কে। বাড়ির ভেতরে একটা গোপন রুমে অনেক আধুনিক কম্পিউটার সিস্টেম এবং অস্ত্র রাখা আছে। আবির তার ল্যাপটপের সামনে বসে স্ক্রিনে কিছু একটা দেখছিল, তবে জয় আবিরের পাশে এসে বসে আবিরের উদ্দেশ্যে বলল, ভাই আজ রাতে কোথায় হামলা করব আমরা? কোনো নতুন তথ্য পেয়েছিস দাদু ভাইয়ের ব্যাপারে? আবির স্ক্রিনের দিকে তাকিয়ে জয়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ পেয়েছি। শহরের পশ্চিম দিকে একটা পরিত্যক্ত গোডাউনে আজ রাতে অনেক বড় একটা চালান লোড হবে। ড্রাগস এবং অস্ত্র দুটোই থাকবে সেখানে। আর এই মিশনের দায়িত্বে আছে রিনা খান নামের একজন মহিলা, যিনি বাহিরে একজন সমাজসেবী হিসেবে পরিচিত, কিন্তু ভেতরে ভেতরে দাদুভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত একজন সহযোগী। জয় উত্তেজিত হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, তাহলে আজ রাতে আমরা সেখানে হামলা করব। এই চালান ধ্বংস করে দিলে দাদু ভাইয়ের অনেক বড় ক্ষতি হবে। চল প্রস্তুতি নিই আমরা এখন থেকেই। আবির গম্ভীর হয়ে জয়ের উদ্দেশ্যে বলল, তুই তো জানিস কেন আমি এই কাজ শুরু করেছিলাম। আমার বাবা ইমরান চৌধুরী এবং তোর বাবা মেহরাব সাহেবকে এই দাদুভাইয়ের লোকেরাই মেরেছিল 6 বছর আগে। আমাদের চোখের সামনে আমাদের বাবা মা এবং আমাদের বড় আপু আলবিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল, কারণ তারা দাদুভাইয়ের অন্যায়ের জমি দখলের প্রতিবাদ করেছিল। সেদিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছিলাম একদিন এই দাদুভাইকে এবং তার পুরো সাম্রাজ্যকে আমরা ধ্বংস করে দিব। জয় আবিরের কাঁধে হাত রেখে আবিরের উদ্দেশ্যে বলল, আমি জানি ভাই তোর এই কষ্টের কথা, আমারও সেই একই কষ্ট। আমাদের বাবা মা, আমাদের প্রিয় আপু, সবাইকে আমরা হারিয়েছি একই রাতে। সেই রক্তের প্রতিটা ফোঁটার প্রতিশোধ আমরা নিব। আজ রাতে আমরা আরেকটা পদক্ষেপ নিব সেই লক্ষ্যে। রাত নামতে আবির এবং জয় তাদের মুখোশ পরে তৈরি হয়ে নিল। ডেভিল এক্স এবং ফর্ট্রেস রূপে তারা মোটরসাইকেলে উঠে রওনা দিল শহরের পশ্চিম দিকে, যেখানে অপেক্ষা করছে তাদের পরবর্তী টার্গেট এবং এক নতুন বিপদ যা তারা এখনো জানে না। রাত 1:22। শহর থেকে অনেকটা দূরে একটা পরিত্যক্ত গোডাউনে প্রায় 40 জন লোকের সমাগম হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কোনো একটা বড় অবৈধ কাজের মিশন চলছে, এবং এটাই সত্যি। আজকে এই গোডাউন থেকে 3 ট্রাক ড্রাগস এবং 2 ট্রাক অস্ত্র পাচার হবে। আর আজকের এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন রিনা খান। রিনা খান হলো পর্দার আড়ালে থাকা এখন বিখ্যাত একজন সমাজসেবী, কিন্তু তার সেই পর্দাটা টেনে খুলে দেওয়া হলে তিনি হয়ে যাবেন এক কুখ্যাত অপরাধী। আজকের এই মিশনের মেইন ডিলার হচ্ছে দাদুভাই, কিন্তু আগেই বলেছি দাদুভাই কখনো এই কাজগুলো নিজের হাতে করে না, সব সময় তার সাঙ্গপাঙ্গ দিয়ে করায়। আজকেও তার ব্যতিক্রম নয়। রিনা খান তার লোকদের উদ্দেশ্যে বলল, কিরে, কাজ কতদূর হলো? তাড়াতাড়ি কর সবাই, সময় বেশি নেই আমাদের হাতে। একজন লোক রিনা খানের উদ্দেশ্যে বলল, এই তো ম্যাম, আমাদের গাড়ি লোড দেওয়া শেষের দিকে, আর মাত্র কিছুক্ষণ লাগবে আমাদের। রিনা খান লোকটার উদ্দেশ্যে বলল, তোরা সবাই মনোযোগ দিয়ে কাজটা কর। এই কাজটা করার পর তোরা সবাই দাদু ভাইয়ের কাছ থেকে বোনাস পাবি। রিনা খানের এমন ঘোষণায় কাজ করতে থাকা সকল ব্যক্তি উচ্ছ্বাসিত হয়ে আরও জোরদারভাবে কাজ করতে থাকে। কাজের তদারকি করেছিল রিনা খান নিজে। কিছুক্ষণ পর সে একটা চেয়ারে বসলো এবং পকেট থেকে একটা ফোন বের করলো। এমন সময় হঠাৎ তার ফোনে একটা কল আসে। ফোনটা রিসিভ করে রিনা খান বলল, হ্যালো বস, বলুন। ফোনের ওপাশ থেকে দাদু ভাইয়ের গলা শোনা গেল। তোদের কাজ কত দূর? রিনা খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, এই তো বস, শেষের দিকে। আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি দিয়ে রওনা দেব আমরা। দাদু ভাই রিনা খানের উদ্দেশ্যে বলল, ওকে ওকে, খুব ভালোভাবে কাজগুলো করবি। আর আমি প্রশাসনের লোকদের বলে দিয়েছি, তোদের কোনো চিন্তা নেই এসব নিয়ে। তোরা শুধু সতর্কতার সঙ্গে মালগুলো জায়গা মতো পৌঁছে দিবি, ঠিক আছে? রিনা খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, ওকে বস, কোনো চিন্তা করবেন না আপনি। আমি খুব সতর্কতার সাথে এই কাজগুলো করব। আশা করি আপনার ভরসার প্রতিদান দিতে পারবো আমি। দাদু ভাই কল কেটে দিলেন। রিনা খান ফোন রেখে আবার তার লোকদের তাড়া দিতে লাগলো।
কিন্তু হঠাৎ সেখানে দুটো মোটরসাইকেল ঢুকে পড়ল এবং তার উপরে বসে আছে ডেভিল এক্স এবং ফোর্ট্রেস। হঠাৎ এই গোডাউনে দুজন আগন্তুকের প্রবেশ দেখে রিনা খান অনেকটা অবাক হয়ে গেল, কারণ সচরাচর এখানে কারোর আসার কথা না। রিনা খান আগন্তুকদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, কিরে তোরা কারা, এখানে কেন এসেছিস তোরা? ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। প্রথমে রিনা খান আবারও জিজ্ঞেস করলো। এবার মোটরসাইকেল থেকে ডেভিল এক্স এবং ফর্ট্রেক্স নেমে পড়ল। ফর্টেক্স একটা সিগারেট ধরিয়ে রিনা খানের উদ্দেশ্যে বলল, আমরা কে, আমরা কই থাকি এগুলো জেনে তোদের কোনো লাভ নেই, কারণ আমরা কে বা কই থাকি সেটা যদি তোরা জেনেও যাস, পরবর্তীতে আর কাউকে জানানোর মতো অবস্থায় তোরা থাকবি না, কারণ তোদের আত্মাকে খাজা ছাড়া করে দেব তার আগেই। আগন্তুকের কথা শুনে রিনা খান অনেক অবাক হলো, কারণ এভাবে বলার মতো সাহস কোনো সাধারণ মানুষের হতে পারে না। রিনা খান তাদের উদ্দেশ্যে বলল, হুমকি দিচ্ছিস কে তোরা, আগে বল। ডেভিল এক্স রিনা খানের উদ্দেশ্যে বলল, যা ভাবিস তুই, খুব শখ আমাদের পরিচয় জানতে চাওয়ার, তাই না? তবে শোন, আমরা হলাম সেই দুজন হিংস্র প্রাণী যারা এতদিন দাদুভাইয়ের সমস্ত কাজের লোকেদের নৃশংসভাবে মেরে ফেলেছে। আর এবার তোর পালা। আমরা হলাম সেই দুজন সিংহ যাদের নেই কোনো মৃত্যুর ভয়, না আছে কোনো কিছু হারাবার ভয়। এভাবেই একে একে তোরা সবাই মরবি এবং পরিশেষে মরবে তোদের লিডার, ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা এক অবৈধ নরপিচাস দাদু ভাই। রিনা খান এই কথা শুনে বুঝে গেল এরা কারা। এরাই হলো ব্ল্যাক সিগন্যাল, যারা গত কয়েকদিন ধরে দাদু ভাইয়ের অনেকগুলো মিশনকে ব্যর্থ করে দিচ্ছে এবং দাদু ভাইয়ের অনেক কাজের মানুষকে হত্যা করেছে। রিনা খান এবং তার লোকেরা কয়েক ধাপ পিছিয়ে গেল। রিনা খান বড় করে একটা ঢোক গিলে কিন্তু তারপর সাহস নিয়ে বলল, এতদিন তোরা আমাদের লোকেদের মেরে এসেছিস, এবার আমি তোদের মারবো। তোদের মারার খবর বসের কাছে দিলে তিনি আমাকে মাথায় তুলে নাচবেন। ফর্ট্রেস রিনা খানের উদ্দেশ্যে বলল, অবান্তর স্বপ্ন কখনো সত্যি হয় না, আর তুই সে স্বপ্নই দেখেছিস। কী লাভ হয় তোর? দেশের সঙ্গে বেইমানি করে অসৎ উপায়ে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে কী বা করতে পারিস তোরা? একদিন তোর এই পাপের হিসাব দিতে হবেই। রিনা খান রেগে গিয়ে তার লোকদের নির্দেশ দিল ব্ল্যাক সিগন্যালের উপর হামলা করার জন্য। তার নির্দেশ মতো সব লোকজন দৌড়ে এগিয়ে যেতে লাগলো ডেভিল এক্স এবং ফর্ট্রেক্সের দিকে। তাদের দৌড়ে আসা দেখে দুজন নিজেদের থেকে একটু আলাদা হয়ে গেল। এরপর তারা তাদের পকেট থেকে এক ধরনের বিশেষ চশমা বের করে পরে নিল। এরপর কাউন্ট করতে লাগলো। ডেভিল এক্স এবং ফর্ট্রেক্স একসাথে বলল, 1 2 3। 3 বলার সাথে সাথে গোডাউনের ভেতর চলতে থাকা সমস্ত বাতি একসাথে ফেটে গেল, কারণ আগে থেকে এই বিস্ফোরণের ব্যবস্থা করে রেখেছিল তারা। মুহূর্তের মধ্যেই পুরো গোডাউন অন্ধকারে ঢেকে গেল। এরপর অন্ধকারে শুধু শোনা যেতে লাগলো গুলির আওয়াজ, এলোপাথারি গুলি চলার আওয়াজ আর মানুষের চিৎকার। বিশেষ নাইট ভিশন চশমা পরে থাকায় ডেভিল এক্স এবং ফর্ট্রেক্স পুরো অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছিল সবাইকে, কিন্তু রিনা খানের লোকেরা কিছুই দেখতে পাচ্ছিল না। ডেভিল এক্স একজনের পর একজনকে লক্ষ্য করে গুলি চালাতে লাগলো। প্রতিটা গুলি নির্ভুলভাবে লাগছিল আক্রমণকারীদের পায়ে আর হাতে। ফর্ট্রেক্স অন্য পাশ থেকে তার ছুরি দিয়ে একে একে কয়েকজনকে কুপোকাত করলো। রিনা খান বুঝতে পারলো তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কোনো সাধারণ খেলোয়াড় না, সে ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। হঠাৎ সে বুঝতে পারলো তার বাম হাতে একটা গুলি এসে লাগলো। সে জোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাত 3:11। একটা ছোট্ট ঘরে 3 জন ব্যক্তির উপস্থিতি আছে। এদের মধ্যে একজন হাত পা বাঁধা অবস্থায় আছে এবং তার সামনে ডেভিল এক্স এবং ফর্ট্রেক্স। হাত পা বাঁধা অবস্থায় বসে আছে রিনা খান, যার জ্ঞান এখন ফিরেছে। ফর্ট্রেক্স রিনা খানের উদ্দেশ্যে বলল, সঠিক সময় জ্ঞান হারিয়েছিস তুই। আমরা আবার অজ্ঞান কাউকে হত্যা করি না, কারণ জ্ঞানহীন কাউকে হত্যা করা অর্থাৎ তাকে পেছন থেকে মারা কাপুরুষের মতো। তাই তোর জ্ঞান ফেরার অপেক্ষায় ছিলাম এবং অবশেষে এবার সিংহের থাবা থেকে বেঁচে দেখা। রিনা খান বুঝতে পারলো তার আর বাঁচার কোনো সুযোগ নেই। তারপরও কান্না ভেজা চোখে তাদের কাছে আকুতি করতে লাগলো প্রাণ ভিক্ষার। আবার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ছেড়ে দিন। আমি আর কখনো দাদু ভাইয়ের সঙ্গে কোনো কাজ করব না, তৎপথে থাকার চেষ্টা করব। ছেড়ে দিন এবারের মতো আমাকে প্লিজ। ডেভিল এক্স রিনা খানের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলল,
কাকে ছেড়ে দিব? তোকে? তোর কি আমাদের অপদার্থ মনে হয়? শিকারকে একবার ছাড়লে সেই শিকার পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য অবশ্যই আঘাত আনবে। আর তাছাড়াও আমাদের অভিধানের সেকেন্ড চান্স অর্থাৎ ক্ষমা বলতে কোনো শব্দ নেই। পরপরে গিয়ে ভালো থাকিস তুই। এই কথা বলে ডেভিল এক্স তার কোমরে গোজা রাখা বন্দুকটা বের করে এবং সেটা রিনা খানের দিকে তাক করে। এরপর অনেকবার ট্রিগারে চাপ দেয়। সেখান থেকে কয়েকটা গুলি বের হয়ে রিনা খানের কপাল ভেদ করে বেরিয়ে যায়। সামনের চেয়ারে পড়ে থাকে এখন শুধু রিনা খানের প্রাণহীন দেহ। হঠাৎ করে রিনা খানের ফোন বাজতে থাকে। ডেভিল এক্স ফোনটা হাতে নিয়ে দেখতে পায় সেখানে বস নামের একটা নাম্বার থেকে কল এসেছে। তার বুঝতে বাকি রইল না কে সেই বস, কারণ এই বসই হলো দাদু ভাই। সে ফোনটা রিসিভ করে এবং স্পিকার অন করে। ফোনের ওপাশ থেকে দাদু ভাইয়ের গলা শোনা গেল। কিরে, কোথায় তোরা? এখনো তো মাল জায়গা মতো পৌঁছায়নি। আমার বিশ্বাস তোরা রাখলি না? সামান্য একটা কাজ করতে তোদের এত সময় লাগে? ডেভিল এক্স দাদু ভাইয়ের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলল, সরি, আপনি এখন যার কাছে কল করেছেন সে মারা গিয়েছে। আর এখন আপনার কলটি যে রিসিভ করেছে তার হাতে আপনিও মরতে চলেছেন। এই কথাটি শুনে দাদু ভাই অবাক হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন কোনো কিছু গোলমাল হয়েছে। দাদু ভাই উদ্বিগ্ন গলায় বললেন, এই কে? তুই কে? এরিনার ফোন তোর কাছে কিভাবে এলো? ডেভিল এক্স দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, শুনবি আমি কে? আমি হলাম তোর মৃত্যুদূত ব্ল্যাক সিগন্যাল। আর তোর রিনা খান এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে। কত অবৈধ কাজকর্ম করে চলেছিস তুই, কেউ তোকে আটকানো ছিল না। তবে এবার এসে গেছে তোকে আটকাতে এবং সে তার নিজের প্রতিশোধ নিতে। দাদু ভাই রাগে ফেটে পড়লেন, বললেন, এই তুই কাজটা ঠিক করলি না, এর মূল্য তোকে চুকাতে হবে। তুই ভুল জায়গায় হাত দিয়েছিস। এবার তুই কে? তুই আমার পিছনে কেন লাগলি? কেন? ডেভিল এক্স দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার পরিচয় শুনবি? আমার পরিচয় জানার এখনো অনেক দেরি আছে। আমি তোকে শুধু একটা কথাই বলি, একটা কথা না, আমি তোকে দুইটা নাম বলি। আর সেই নাম হলো ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেব। এ বলে ডেভিল এক্স কলটি কেটে দিল। কিন্তু ফোনের ওপাশ থেকে দাদু ভাই বলতে থাকলেন, হ্যালো হ্যালো হ্যালো। এরপর কলটি কেটে গেল এবং দাদু ভাই তার হাতে থাকা মোবাইলটি ছুঁড়ে মারলেন এবং তার কপাল বেয়ে মৃদু ঘাম ঝরতে লাগলো। চোখে মুখে চিন্তার ভাস নিয়ে ধীর গলায় তিনি বলতে লাগলেন, ইমরান চৌধুরী, মেহরাব সাহেব। সকালবেলা সারা দেশ আবারও তোলপাড়, কারণ আবারও একটা লাশ পাওয়া গিয়েছে এবং এই লাশটি হলো রিনা খানের। গুলিবিদ্ধ অবস্থায় শহরের একটা পরিত্যক্ত এলাকায় পাওয়া যায়। এই লাশের পাশে রয়েছে সে একই চিহ্ন ব্ল্যাক সিগন্যাল। এখন ধীরে ধীরে সাধারণ জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রশাসনের কাছে। দাদু ভাই কালকে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি, কারণ কালকে সে সরাসরি কথা বলেছে ব্ল্যাক সিগন্যালের সাথে, যে কিনা তার একের পর এক লোককে মেরেই চলেছে এবং তার সব রকমের মিশনকে বানচাল করে চলেছে। আর গতকাল পরিশেষে ব্ল্যাক সিগন্যালের বলা একটা কথা এখনও তার কানে বাজছে, আর তা হলো ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেব। এখন তার মনে প্রশ্ন জাগে, কে এই দুইজন এবং তাদের সাথে ব্ল্যাক সিগন্যালের কি পরিচয়? দাদু ভাইয়ের অফিসে তার আরেক বিশ্বস্ত সহযোগী অমর খান এসে উপস্থিত হলো। কিন্তু এখানে একটু বলে রাখা ভালো, অমর খান হলো দাদু ভাইয়ের সবচেয়ে কাছের একজন লোক, যাকে আগের রাতেই আমরা মৃত হিসেবে দেখেছিলাম। কিন্তু আসলে সেদিন যাকে মারা হয়েছিল সে ছিল ভিন্ন একজন লোক, যার নামও ছিল অমর খান নামের আরেকজন সাধারণ চাঁদাবাজ। আসল অমর খান দাদু ভাইয়ের আরো গভীরে একজন বিশ্বস্ত সহচর, যে দাদু ভাইয়ের সবচেয়ে গোপন তথ্য জানে। অমর খান দাদুর ভাইয়ের উদ্দেশ্যে বলল, বস, আমাদের আরও একটা মিশন বানচাল হয়ে গেল, অনেক লস হয়ে গেল আমাদের। আবারও আমাদের এত বড় ক্ষতির জন্য দায়ী ওই একজন, আর তা হলো ব্ল্যাক সিগন্যাল। দাদু ভাই অমর খানের উদ্দেশ্যে বললেন, তুই ঠিক বলেছিস, আর এভাবে বসে থাকা যাবে না। ওরা খোঁজ লাগাতে শুরু কর। এই ব্ল্যাক সিগন্যাল এটা কি আসলে শুধু একজন নাকি কোনো একটা গ্যাং? অমর খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল,
বস, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই কিছু খুঁজে পাচ্ছি না। ও একের পর এক খুনগুলো এমনভাবে করে চলেছে যার কোনো প্রমাণ থাকছে না। সে আমাদের চ্যালেঞ্জ করেছে এক কথায়। দাদু ভাই একটু চিন্তা করে অমর খানের উদ্দেশ্যে বললেন, শোন, তোর একটা কথা মনে আছে? আজ থেকে 6 বছর আগে আমরা যখন রাজশাহীতে গিয়েছিলাম, তখন চৌধুরী পরিবারের সঙ্গে আমাদের জায়গা নিয়ে মতবিরোধ হচ্ছিল। অমর খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ বস, আমার মনে আছে। ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেব আমাদের তাদের জমিটা দিচ্ছিল না, আর যে জিনিস আমরা পাই না তা ছিনিয়ে নেই, এবং পরবর্তীতে আমরা তো ওদের পুরো পরিবারকে শ্মশানে বানিয়ে জমিটা দখল করেছিলাম। কিন্তু হঠাৎ এতদিন পর আপনি এই প্রসঙ্গ টানছেন কেন বস? দাদু ভাই গম্ভীর হয়ে অমর খানের উদ্দেশ্যে বললেন, কারণ 6 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার সাথে জড়িয়ে আছে ব্ল্যাক সিগন্যাল। আমি নিশ্চিত ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেবের পরিবারের সঙ্গে কোনো না কোনো কানেকশন রয়েছে এর। কারণ গতকালকে সরাসরি ব্ল্যাক সিগন্যালের সঙ্গে আমার কথা হয়েছে এবং সে আমাকে শুধুই 2টো নাম বলেছে। অমর খান অবাক হয়ে দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, কিন্তু বস, আমরা তো আজ থেকে প্রায় 6 বছর আগে ওদেরকে মেরে ফেলেছি, আর ওদের একটা মেয়েও ছিল। মেয়েটাকেও তো মেরে ফেলেছি আমরা। দাদু ভাই চিন্তিত হয়ে অমর খানের উদ্দেশ্যে বললেন, সে তো আমিও বলছি। শোন, তুই খোঁজ লাগাতো ওদের পরিবারে আর কে কে ছিল। আমার মনে হচ্ছে আমরা কাউকে বাদ রেখে গিয়েছিলাম সেদিন। অমর খান দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, ঠিক আছে বস, আমি এখনই খোঁজ লাগাচ্ছি এই বিষয়ে। যদি সত্যিই কেউ বেঁচে থাকে তাহলে আমরা তাকেও খুঁজে বের করে শেষ করে দিব। দাদু ভাইয়ের চোখে একটা ভয়ের ছায়া দেখা গেল, যা তিনি সাধারণত কখনো দেখান না কারোর সামনে। তিনি বুঝতে পারছিলেন তার 6 বছর আগে সে অপরাধের ফল আজ তার কাছে ফিরে আসছে ভয়ঙ্কর রূপে। আজ থেকে 6 বছর আগে সে রাতের কথা মনে করলে এখনো তার মনে একটা চাপা অস্বস্তি কাজ করে, যদিও সে কখনো প্রকাশ করে না এটা কারোর সামনে। এদিকে পরের দিন সকালে ভার্সিটিতে মেঘ, মৌ এবং সাথী একসাথে বসে আছে। তাদের সামনে এসে দাঁড়ালো আবির এবং জয়। মেঘ আবিরের উদ্দেশ্যে বলল, গতকাল তুমি যা করলে সুজনের সামনে, ওটা অনেক সাহসের একটা কাজ ছিল। এত মানুষের সামনে সুজনের বিরুদ্ধে দাঁড়ানো সহজ কথা নয়। তোমার এই সাহস দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। আবির মেঘের উদ্দেশ্যে মুচকি হেসে বলল, আরে এটা তো স্বাভাবিক একটা কাজ। আমার কাজিনের বিপদে আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবে? এতে কোনো বিশেষ সাহসের প্রয়োজন নেই। যে কেউ এটা করতো তার জায়গায় থাকলে। মেঘ আবিরের কথা শুনে মুচকি হেসে বলল, তোমার এই বিনয়টাও আমার ভালো লেগেছে। যাই হোক, তোমাদের দুজনের সাথে আরো ভালোভাবে পরিচিত হতে চাই আমি। কেমন বন্ধু হতে চাও তোমরা আমাদের সাথে? জয় হাসতে হাসতে মেঘের উদ্দেশ্যে বলল, অবশ্যই হতে চাই। তোমাদের মতো ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নেই। চলো একসাথে বসে গল্প করি আমরা এখন। সবাই একসাথে বসে কথা বলতে লাগলো, কিন্তু আবিরের মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। কারণ সে জানে মেঘের বাবা ইমরান চৌধুরী এবং এটাই সেই নাম যা সে গতকাল রাতে দাদু ভাইকে বলেছিল। কিন্তু মেঘ জানে না তার বাবা সম্পর্কে আসল সত্য কী। কারণ ছোটবেলা থেকেই তাকে বলা হয়েছে তার বাবা একজন সফল ব্যবসায়ী, যিনি স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আবির মনে মনে ভাবলো মেঘের আসলে জানা প্রয়োজন তার পরিবারের সাথে কি ঘটেছিল 6 বছর আগে, কিন্তু এখনই সেই সত্য প্রকাশ করা ঠিক হবে না। দিন কয়েক কেটে গেছে। আবির, জয়, মেঘ, মৌ এবং সাথীর মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। প্রতিদিন ক্লাসের পর তারা একসাথে ক্যাম্পাসে বসে আড্ডা দেয়। কিন্তু মেঘের মনে আবিরের প্রতি একটা অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছিল, যা সে নিজেও পুরোপুরি বুঝতে পারছিল না। অন্যদিকে দূর থেকে এই সব কিছু লক্ষ্য করছিল সুজন তালুকদার, যার মনে মেঘের প্রতি জেদ এবং আবিরের প্রতি একটা প্রচণ্ড ঈর্ষা জন্ম নিচ্ছিল। একদিন বিকেলে ক্লাস শেষে মেঘ, মৌ, সাথী, আবির এবং জয় ক্যাম্পাসের একটা বকুল গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ মেঘ আবিরের উদ্দেশ্যে বলল, তোমার পরিবারের ব্যাপারে তো কিছুই জানা হয়নি আমাদের। তোমার বাবা মা কি করেন, কোথায় থাকেন তারা? কখনো বলো না তো এইসব কথা। আবির এই প্রশ্ন শুনে একটু থমকে গেল। তার চোখের সামনে ভেসে উঠল সে রাতের ভয়াবহ স্মৃতি। আবির নিজেকে সামলে নিয়ে মেঘের উদ্দেশ্যে বলল,
আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন একটা দুর্ঘটনায়। তারপর থেকে জয়ের পরিবারের সাথে আমি বড় হয়েছি। এই বিষয়ে কথা বলতে আমার একটু কষ্ট হয়, আশা করি বুঝবে তুমি। মেঘ এই কথা শুনে অনুতপ্ত হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, আমি দুঃখিত। আমি জানতাম না এই বিষয়টা। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাইছি। আর কখনো এই প্রশ্ন করব না তোমাকে। আবির মেঘের উদ্দেশ্যে মুচকি হেসে বলল, না না ঠিক আছে, তুমি জানতে না তো, এটা স্বাভাবিক একটা প্রশ্ন ছিল, চিন্তা করো না এটা নিয়ে। মৌ হঠাৎ বিষয়টা পরিবর্তন করে সবার উদ্দেশ্যে বলল, আজকে নিউজটা দেখছিস তোরা? আরেকজনের লাশ পাওয়া গেছে শহরে। এবারও সেই ব্ল্যাক সিগন্যালের কাজ বলে মনে করা হচ্ছে। এই খুনগুলো থামছেই না কোনোভাবে। সাথী চিন্তিত হয়ে বলল, আমার তো এখন এসব শুনতে ভয় লাগে। কে জানে কখন কি হয় এই শহরে, প্রশাসন তো কিছুই করতে পারছে না। মেঘ একটু চিন্তিত হয়ে সবার উদ্দেশ্যে বলল, আমার মনে হয় এই ব্ল্যাক সিগন্যালের পেছনে অনেক বড় একটা কারণ আছে। এর শুধু এমনি এমনি মানুষ মারছে না। নিশ্চয়ই কোনো গভীর প্রতিশোধের কাহিনী আছে এর পেছনে, যা আমরা জানি না এখনো। আবির এই কথা শুনে একটু অস্বস্তি অনুভব করলো, কিন্তু বাইরে থেকে স্বাভাবিক থেকেই বলল, হতে পারে। যাই হোক, চলো আজকে অন্য কিছু নিয়ে কথা বলি। এই বিষয়টা একটু ভারী মনে হচ্ছে আমার কাছে। সবাই বিষয়টা পরিবর্তন করে অন্য কথায় মেতে উঠল। কিন্তু একটু দূরে বসে থাকা সুজন তালুকদার এই পুরো দৃশ্য দেখছিল এবং তার মনে ক্রোধ বাড়ছিল প্রতি মুহূর্তে। সুজন তালুকদার তার বন্ধুদের উদ্দেশ্যে বলল, দেখ ওই আবিরকে কিভাবে মেঘের সাথে হেসে কথা বলছে। আমার মেঘের সাথে এত বছর ধরে চেষ্টা করেও কিছু হলো না, আর এই নতুন ছেলেটা সেই সব কিছু নিয়ে যাচ্ছে। এটা আমি সহ্য করব না। সুজনের একজন বন্ধু সুজনের উদ্দেশ্যে বলল, ভাই তুই চিন্তা করিস না, আমরা একটা ব্যবস্থা করব এই ব্যাপারে। এই আবিরকে শিক্ষা দিতে হবে আমাদের। সুজন তালুকদার রাগে ফেটে পড়ল, বলল, হ্যাঁ, এবার একটা বড় পরিকল্পনা করতে হবে আমাদের। শুধু আবিরকে নয়, মেঘকেও নিজের করে নেব। আমি যেভাবেই হোক, যদি ভালোই না হয় তাহলে অন্য পথে যেতে হবে আমাকে। রাতে আবির এবং জয় তাদের বাসায় ফিরে এসে গোপন রুমে বসেছিল। আবির তার ল্যাপটপে কিছু একটা দেখছিল গভীর মনোযোগে। জয় আবিরের পাশে এসে বসে আবিরের উদ্দেশ্যে বলল, ভাই কি দেখছিস এত মনোযোগ দিয়ে? কোনো নতুন তথ্য পেলি নাকি দাদু ভাইয়ের ব্যাপারে? আবির স্ক্রিনের দিকে তাকিয়ে জয়ের উদ্দেশ্যে গম্ভীর হয়ে বলল, জয়, আমার মনে বড় একটা প্রশ্ন ঘুরছে কয়েকদিন ধরে। মেঘের বাবার নাম ইমরান চৌধুরী, আর এটাই সেই নাম যা আমি দাদুভাইকে বলেছিলাম সেই রাতে। কিন্তু মেঘ এই বিষয়ে কিছুই জানে না। তার মানে কি মেঘের বাবা অন্য কোনো ইমরান চৌধুরী, নাকি আমাদের বাবার সাথে তার কোনো সম্পর্ক আছে যা আমরা এখনো জানি না? জয় চিন্তিত হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, এটা তো অনেক বড় একটা প্রশ্ন ভাই। আমাদের এই বিষয়ে আরও গভীরে গিয়ে জানতে হবে। যদি সত্যি মেঘের পরিবারের সাথে আমাদের অতীতে কোনো সম্পর্ক থাকে, তাহলে এটা অনেক জটিল একটা পরিস্থিতি হয়ে যাবে আমাদের জন্য। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে জয়ের উদ্দেশ্যে বলল, চল আজ রাতে আমি তোকে আমাদের সেই পুরনো অতীতের কথা আরেকবার মনে করিয়ে দিই, যাতে আমরা বুঝতে পারি কোথায় কোথায় মিল আছে এই বিষয়ে। তুই তো জানিস 6 বছর আগে কি ঘটেছিল আমাদের সাথে, কিন্তু আজ আমি বিস্তারিতভাবে সব কিছু আবার মনে করতে চাই। জয় মাথা নেড়ে সম্মতি দিল। আবির তার চোখ বন্ধ করে সে ভয়াবহ অতীতের কথা স্মরণ করতে লাগলো। আজ থেকে 6 বছর আগে রাজশাহীর চৌধুরী বাড়িতে খুব হট্টগোল হচ্ছিল। দাদু ভাইয়ের সাথে একটা জায়গা নিয়ে বিরোধ হচ্ছিল তাদের। দাদু ভাই রাজশাহীতে একটা নতুন ফ্যাক্টরি করতে চাইছিল, কিন্তু ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেব কোনোভাবেই তাদের বাবার জমি ছাড়তে রাজি হননি। দাদু ভাই সেদিন বলেছিলেন, ইমরান বাবু, আপনারা একটু ভেবে দেখুন, আপনাদের জমির যে দাম হবে তার থেকে অনেক বেশি মূল্য আমরা দিব আপনাদের। ইমরান চৌধুরী দাদু ভাইয়ের উদ্দেশ্যে দৃঢ়ভাবে বলেছিলেন, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমি আর আমার ছোট ভাই মেহরাব এই সিদ্ধান্ত নিয়েছি যে নিজেদের বাবার এই সম্পত্তি এখনো বিক্রি করব না। আপনি এবার আসতে পারেন এখান থেকে। দাদু ভাই তখন একটা হুমকি দিয়েছিলেন। আপনারা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিলেন। আপনারা দুজনেই খুব ভালো করে জানেন আমার ক্ষমতা সম্বন্ধে। আমি যে জিনিস চাই সেই জিনিস যদি না পাই, তাহলে জোর করে হলেও আমি সেটা নিজের করে নিয়ে ছাড়ি।
এই পুরো ঘটনাটা দূর থেকে দেখেছিল আবির এবং জয়, যারা তখন ছিল কিশোর। ইমরান চৌধুরীর এক মেয়ে এবং এক ছেলে ছিল। মেয়ের নাম আলভিয়া এবং ছেলের নাম আবির। অন্যদিকে মেহরাব সাহেবের ছিল এক ছেলে যার নাম জয়। তারা 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় ছিল আলভিয়া, তারপর আবির এবং তারপর জয়। আবির এবং জয় বয়সে কাছাকাছি, তাই তারা একে অপরকে নাম ধরেই ডাকাডাকি করত। কিছুদিন এমনই কেটে যাওয়ার পর একদিন বিকেলে আবির এবং জয় খেলে বাড়ি ফিরছিল। তখন তারা দেখতে পায় তাদের বাড়ি থেকে কয়েকটা মাইক্রো বাস বের হয়ে চলে যাচ্ছে। তারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকে এবং দেখতে পায় গোটা বাড়ি জিনিসপত্র ভাঙচুর করা এবং বাড়ির চাকর গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এমন দৃশ্য দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর তারা কাঁপা কাঁপা পায়ে সামনে এগোতে থাকে এবং দেখতে পায় ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেব এবং তাদের স্ত্রীরা গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে পড়ে আছে। আবির এবং জয় দৌড়ে তাদের কাছে যায়, কাঁদতে কাঁদতে তাদের মাথা নিজেদের কোলে নেয়। কিন্তু দুঃখের বিষয়, ততক্ষণে মেহরাব সাহেব নিথর হয়ে গেছেন। একমাত্র ইমরান চৌধুরী তখনও বেঁচে ছিলেন। আবির কাঁপা কণ্ঠে বলেছিল, বাবা, তোমার এই অবস্থা কিভাবে হলো? কে করলো এটা? ইমরান চৌধুরী আর কিছু বলতে পারেননি, শুধু একটা নাম নিয়ে তিনি মৃত্যুবরণ করেন, আর সেই নামটা হলো দাদু ভাই। আবির এবং জয়ের আর বুঝতে বাকি রইল না কে এই কাজটা করেছে। তারা দুজনে তখন বুঝতে পারলো তারা এতিম হয়ে গেছে এক মুহূর্তে। এর মধ্যে হঠাৎ তাদের মনে পড়ে আলভিয়ার কথা। তারা 2 ভাইয়ের খুব আদরের বোন ছিল আলভিয়া। জীবন দিয়ে তাকে ভালোবাসতো তারা। আবির এবং জয় এবার গোটা বাড়ি জুড়ে আলভিয়াকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দোতলায় যায় এবং সেখানে গিয়ে দেখে আলভিয়া ফ্লোরে পড়ে আছে এবং তার চারপাশ রক্তে ভেজে আছে। তারা দৌড়ে সেখানে যায় এবং দেখতে পায় আলভিয়ার কপালে 2টা বুলেটের ছাপ। তাদের আর বুঝতে বাকি রইল না, তারা দুজন চিৎকার করে কাঁদতে থাকে। আবির তারা চোখ খুলে জয়ের উদ্দেশ্যে বলল, সেই দিনের কথা মনে করলে আজও আমার বুক কেঁপে ওঠে। আমাদের বাবাদের নাম ছিল ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেব, কিন্তু মেঘের বাবার নামও ইমরান চৌধুরী। এটা কি কোনো কাকতালীয় ঘটনা হতে পারে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? জয় চিন্তিত হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, ভাই, আমার মনে হয় আমাদের মেঘের পরিবার সম্পর্কে আরও গভীরে গিয়ে তথ্য জোগাড় করতে হবে। যদি সত্যি কোনো সম্পর্ক থাকে তাহলে এটা অনেক বড় একটা বিষয় হয়ে যাবে আমাদের জন্য। হতে পারে মেঘের পরিবার সেই আক্রমণ থেকে কোনোভাবে বেঁচে গিয়েছিল এবং নতুন পরিচয়ে জীবন শুরু করেছিল। আবির তার ল্যাপটপে দ্রুত কিছু কোড টাইপ করে মেঘের পরিবারের ব্যাপারে তথ্য খুঁজতে লাগলো তার হ্যাকিং দক্ষতা দিয়ে। কিছুক্ষণ পর আবিরের মুখে একটা গম্ভীর বিস্ময়ের ছাপ দেখা গেল। আবির জয়ের উদ্দেশ্যে বলল, জয়, এটা দেখ, মেঘের বাবা ইমরান চৌধুরী 6 বছর আগে রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছিল, ঠিক সেই সময় যখন আমাদের পরিবারের উপর হামলা হয়েছিল। এর মানে কি আমাদের বাবাদের সাথে মেঘের বাবার কোনো সম্পর্ক আছে, নাকি এই ইমরান চৌধুরী একজন সম্পূর্ণ ভিন্ন মানুষ যার নাম শুধু কাকতালীয়ভাবে মিলে গেছে? জয় অবাক হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, এটা তো অনেক বড় একটা রহস্য হয়ে দাঁড়াচ্ছে ভাই। আমাদের এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে কোনো মূল্যে। যদি সত্যি কোনো সম্পর্ক থাকে তাহলে মেঘকে আমাদের এই সত্য জানাতেই হবে একদিন, কিন্তু এখন না, কারণ এতে আমাদের পরিকল্পনা বিপদের মুখে পড়তে পারে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলে জয়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমাদের আগে দাদুভাইকে শেষ করতে হবে, তারপরে এই রহস্যের সমাধান করব আমরা। কিন্তু এখন থেকে মেঘের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল মনে হচ্ছে। যদি সে আমাদের আত্মীয় হয়ে থাকে তাহলে তাকে রক্ষা করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। পরের দিন রাতে আবির এবং জয় আরেকটা মিশরের জন্য প্রস্তুত হচ্ছিল। তাদের কাছে খবর এসেছে দাদু ভাইয়ের আরেকজন গুরুত্বপূর্ণ সহযোগী, যার নাম রোদেলা চৌধুরী, আজ রাতে এই শহরের একটা গোপন সাইবার ক্যাফেতে একটা বড় হ্যাকিং অপারেশন চালাবে, যেখানে অনেক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করা হবে। আবির এবং জয় তাদের মুখোশ পরে মোটরসাইকেলে রওনা দিল সেই সাইবার ক্যাফের দিকে। কিন্তু তারা জানতো না আজ রাতে তাদের জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ অপেক্ষা করছে, কারণ দাদু ভাই এবার
আরও সতর্ক হয়ে গেছে এবং রোদেলা চৌধুরীর সাথে অতিরিক্ত সশস্ত্র বাহিনী পাঠিয়েছে তাদের ধরার জন্য। সাইবার ক্যাফের কাছাকাছি পৌঁছে আবির এবং জয় তাদের মোটরসাইকেল থামালো। আবির জয়ের উদ্দেশ্যে সতর্ক করে বলল, কিছুটা অস্বাভাবিক লাগছে আমার কাছে আজকে। চারপাশে গাড়ির সংখ্যা অনেক বেশি দেখাচ্ছে স্ক্রিনে। আমাদের আরও সতর্কভাবে এগোতে হবে। যদি এটা কোনো ফাঁদ হয় তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। জয় তার অস্ত্র পরীক্ষা করে আবিরের উদ্দেশ্যে বলল, চিন্তা করিস না ভাই, আমরা যাই হোক না কেন তার জন্য প্রস্তুত। চল এগিয়ে যাই। দাদু ভাইয়ের আরেকটা পাপের সাম্রাজ্য আজ আমরা ধ্বংস করব। দুজন সাবধানে সাইবার ক্যাফের দিকে এগিয়ে গেল, যেখানে অপেক্ষা করছে তাদের জীবনের সবচেয়ে কঠিন একটা লড়াই এবং একটা বিশ্বাসঘাতকতার শুরু, যা তারা এই মুহূর্তে কল্পনাও করতে পারছে না। সাইবার ক্যাফের কাছাকাছি একটা অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছে ডেভিল এক্স এবং ফরট্রেস। সামনে একটা পুরনো 3তলা বিল্ডিং, যার নিচতলার সাইবার ক্যাফে এবং উপরের তলায় চলছে রোদেলা চৌধুরীর গোপন হ্যাকিং অপারেশন। বিল্ডিংয়ের চারপাশে অস্বাভাবিক রকম বেশি সংখ্যক সশস্ত্র গার্ড দাঁড়িয়ে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আজকের রাতটা অন্যান্য রাতের চেয়ে আলাদা। ডেভিল এক্স তার বিশেষ চশমা দিয়ে বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ফরট্রেসের উদ্দেশ্যে বলল, আমার মন বলছে আজকের রাতটা অন্যরকম। এত গার্ড আগে কখনো দেখিনি আমরা কোনো মিশনে। মনে হচ্ছে দাদু ভাই আমাদের জন্য একটা বিশেষ অভ্যর্থনার ব্যবস্থা করে রেখেছে আজকে। আমাদের প্রতিটা পদক্ষেপ অনেক সতর্কতার সাথে নিতে হবে এখন। জয় তার অস্ত্র চেক করে আবিরের উদ্দেশ্যে বলল, যত বড় ফাঁদি হোক না কেন আমরা প্রস্তুত আছি তার জন্য। চল প্রথমে পেছনের দিক থেকে ঢোকার চেষ্টা করি। সামনে দিয়ে গেলে হয়তো এতগুলো গার্ডকে সামলানো কঠিন হয়ে যাবে আমাদের জন্য। দুজন সাবধানে বিল্ডিংয়ের পেছনের দিকে এগিয়ে গেল। পেছনের একটা ছোট দরজার সামনে 3জন গার্ড দাঁড়িয়ে ছিল। ডেভিল এক্স নিঃশব্দে এগিয়ে গিয়ে একজন গার্ডের পেছন থেকে তার গলায় হাত রেখে তাকে নিচে টেনে নিয়ে অজ্ঞান করে ফেলল। ফরট্রেক্স বাকি দুজনের মধ্যে একজনের পেটে শক্ত একটা ঘুষি মেরে তাকে কুঁকড়ে দিল, তারপর তার মাথায় আঘাত করে অজ্ঞান করলো। তৃতীয় গার্ড পালানোর চেষ্টা করলো, কিন্তু ডেভিল এক্স দ্রুত তার পা ধরে টেনে ফেলে দিল এবং তাকে অজ্ঞান করে দিল। দুজন সাবধানে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে তারা সিঁড়ি দিয়ে উপরের তলায় উঠতে লাগলো। দ্বিতীয় তলায় পৌঁছে তারা দেখলো একটা বিশাল রুমে অনেক কম্পিউটার সাজানো আছে এবং প্রায় 20 জন মানুষ কাজ করছে সেখানে। তাদের মাঝে দাঁড়িয়ে আছে রোদেলা চৌধুরী। সে নির্দেশ দিয়ে যাচ্ছে সবাইকে। হঠাৎ একজন গার্ড ডেভিল এক্স এবং ফরট্রেক্সকে দেখে চিৎকার করে উঠল, ওরা এসে গেছে, ব্ল্যাক সিগন্যাল এসেছে, সবাই সতর্ক হও এখনই। রোদেলা চৌধুরী এই কথা শুনে তার লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, আজকে এদের জীবিত ফেরত যেতে দেওয়া হবে না। সবাই অস্ত্র তুলে নাও। দাদু ভাই আজকে এদের শেষ করার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে সব গার্ড অস্ত্র হাতে তুলে নিয়ে ডেভিল এক্স এবং ফরট্রেক্সের দিকে গুলি চালাতে শুরু করলো। দুজন দ্রুত একটা কম্পিউটার ডেস্কের পেছনে আশ্রয় নিল। ডেভিল এক্স গুলি চালাতে চালাতে ফরট্রেক্সের উদ্দেশ্যে বলল, এটা সত্যি আমাদের জন্য একটা বড় ফাঁদ ছিল। এত গার্ড একসাথে আগে কখনো দেখি না আমরা। আমাদের এখন খুব সতর্কভাবে লড়াই করতে হবে। কোনো ভুল করলে চলবে না এখন। ফরট্রেক্স আর তার ছুরি নিয়ে একজন গার্ডের দিকে ছুটে গিয়ে তার হাত মুচড়ে ফেলে দিল এবং তার পেটে গভীর ক্ষত করে দিল। লোকটা চিৎকার করে মাটিতে পড়ে গেল। তীব্র গোলাগুলি চলতে লাগলো পুরো রুমে। ডেভিল এক্স একজনের পর একজনকে ঘায়েল করতে লাগলো নিখুঁত নিশানায়। কিছুক্ষণের তীব্র সংঘর্ষের পর প্রায় 15 জন গার্ড আহত বা অজ্ঞান হয়ে পড়ে রইল। রোদেলা চৌধুরী বাকি 5 জন গার্ড নিয়ে পিছিয়ে গিয়ে একটা কোণে আশ্রয় নিল। রোদেলা চৌধুরী ভয়ার্ত গলায় তার বাকি লোকদের উদ্দেশ্যে বলল, এদের থামানো সম্ভব হচ্ছে না। আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, না হলে আমরা সবাই মারা পড়বো আজকে। কিন্তু পালানোর আগেই ফরট্রেক্স দ্রুত এগিয়ে গিয়ে রোদেলা চৌধুরীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দিল। বাকি গার্ডরা আত্মসমর্পণ করে হাত তুলে দিল। ডেভিল এক্স রোদেলা চৌধুরীর সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলল, তোমাদের খেলা এখানেই শেষ, কিন্তু তোমাকে মারার আগে আমি কিছু প্রশ্নের উত্তর চাই তোমার কাছ থেকে।
6 বছর আগে রাজশাহীতে কী ঘটেছিল সেটা সম্পূর্ণভাবে জানতে চাই আমি তোমার মুখ থেকে। রোদেলা চৌধুরী ভয়ে কাঁপতে কাঁপতে ডেভিল এক্সের উদ্দেশ্যে বলল, আমি কিছু জানি না এই বিষয়ে, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি তো তখন দাদু ভাইয়ের সাথেই যুক্ত ছিলাম না। ফরট্রেক্স রোদেলা চৌধুরীর গলা চেপে ধরে রাগী গলায় বলল, মিথ্যা বলার চেষ্টা করিস না আমাদের সাথে। আমরা জানি তুই দাদু ভাইয়ের অনেক পুরনো একজন সহযোগী। সত্যি কথা বল এখনই, না হলে তোর পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। রোদেলা চৌধুরী ভয়ে সব কিছু স্বীকার করতে বাধ্য হলো। রোদেলা চৌধুরী কাপা গলায় বলল, ঠিক আছে, আমি সব বলবো। রাজশাহীতে দাদু ভাই ইমরান চৌধুরী আর মেহরাব সাহেবের জমি দখল করতে চেয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। তাই দাদু ভাই তাদের পুরো পরিবারকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমি শুনেছিলাম সেই পরিবারের 2 ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই রাতে, যাদের খুঁজে পাওয়া যায়নি কখনো। ডেভিল এক্স এই কথা শুনে আরও নিশ্চিন্ত হয়ে গেল তার সন্দেহ সত্য। ডেভিল এক্স রোদেলা চৌধুরীর উদ্দেশ্যে বলল, আর ইমরান চৌধুরীর কোনো মেয়ে ছিল কি না জানো তুমি, যে কিনা বেঁচে গিয়েছিল হয়তো? রোদেলা চৌধুরী মাথা নেড়ে বলল, না, আমি শুনেছিলাম পরিবারের সবাই মারা গিয়েছিল সেই রাতে। মেয়েটাও মারা গিয়েছিল বলে শুনেছিলাম আমি, কিন্তু এখন মনে হচ্ছে 2 ছেলে আসলে বেঁচে গিয়েছিল, তারাই হয়তো এখন তোমরা। এই কথা শুনে ডেভিল এক্সের মনে একটা নতুন প্রশ্ন জাগলো। তাহলে মেঘ কে? মেঘের বাবার নাম যদি সত্যি ইমরান চৌধুরী হয় এবং সেই ইমরান চৌধুরী যদি 6 বছর আগে মারা যান, তাহলে মেঘ কিভাবে এখনো জীবিত এবং তার বাবা কিভাবে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত? এই প্রশ্নের উত্তর তার কাছে নেই এখনো। ডেভিল এক্স রোদেলা চৌধুরীর উদ্দেশ্যে আর কিছু না বলে তার অস্ত্র তুলে নিল এবং গুলি করে তাকে হত্যা করলো। বাকি গার্ডদের তারা শুধু আহত করে রেখে দিল, হত্যা করলো না, কারণ তারা শুধু সাধারণ অনুসারী ছিল। এদিকে এই পুরো ঘটনার একটা বিষয় আবির এবং জয় খেয়াল করেনি। তাদের অজান্তেই এই পুরো লড়াইয়ে একটা গোপন ভিডিও রেকর্ডিং হয়ে যাচ্ছিল একটা ছোট্ট হিডেন ক্যামেরা দিয়ে, যা দাদু ভাইয়ের নির্দেশে আগে থেকেই সেট করা হয়েছিল সেই রুমে। এই ভিডিওতে স্পষ্টভাবে ধরা পড়ে গেছে ডেভিল এক্স এবং ফরট্রেক্সের শারীরিক গঠন, তাদের লড়াইয়ের স্টাইল, এমনকি কিছু মুহূর্তে তাদের মাস্কের নিচ থেকে একটা চিবুকের অংশ দেখা যাচ্ছে। মিশন শেষ করে আবির এবং জয় তাদের বাসায় ফিরে এলো। গোপন রুমে বসে আবির গম্ভীর চিন্তায় ডুবে গেল। জয় আবিরের উদ্দেশ্যে বলল, ভাই, রোদেলা চৌধুরীর কথা শুনে তো নিশ্চিত হলাম আমাদের সন্দেহ সত্য, কিন্তু মেঘের ব্যাপারে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। তার বাবা যদি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে এখানকার ইমরান চৌধুরী কে? এটা কি অন্য কোনো মানুষ যার নাম মিলে গেছে, নাকি আরও গভীর কোনো রহস্য আছে এর পিছনে? আবির গম্ভীর হয়ে জয়ের উদ্দেশ্যে বলল, আমার মনে হয় আমাদের আরও গভীরে গিয়ে তদন্ত করতে হবে এই বিষয়ে, কিন্তু এখন আমাদের আরেকটা বিষয় চিন্তা করতে হবে। দাদু ভাই নিশ্চয়ই বুঝে গেছে এখন আমরা তার অতীতের সাথে জড়িত। এর মানে সে আরও বেশি সতর্ক এবং ভয়ঙ্কর হয়ে উঠবে আমাদের বিরুদ্ধে। আমাদের নিজেদের নিরাপত্তা নিয়েও এখন চিন্তা করতে হবে। পরের দিন সকালে দাদু ভাইয়ের অফিসে একটা জরুরি বৈঠক বসেছে। দাদু ভাই তার ল্যাপটপে সেই গোপন ভিডিও ফুটেজ দেখছেন বারবার, যেখানে ডেভিল এক্স এবং ফরট্রেক্সের লড়াইয়ের দৃশ্য ধরা পড়েছে। অমর খান দাদু ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। দাদু ভাই অমর খানের উদ্দেশ্যে বললেন, দেখ এই ভিডিওটা ভালোভাবে। এই দুজনের শারীরিক গঠন এবং লড়াইয়ের স্টাইল দেখে আমার কেন জানি মনে হচ্ছে এরা অনেক কম বয়সী, হয়তো 20 থেকে 25 বছরের মধ্যে হবে। এটা যদি সত্যি হয় তাহলে আমার সন্দেহ আরও জোরদার হবে। এরাই ইমরান চৌধুরী সে হারিয়ে যাওয়া সন্তান দুটো। অমর খান ভিডিওটা দেখে দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, বস, আপনি ঠিক বলেছেন। আমিও এদের চলাফেরা দেখে বুঝতে পারছি এরা অনেক তরুণ, আর তাদের লড়াইয়ের কৌশল দেখে মনে হচ্ছে এরা অনেক প্রশিক্ষিত। কেউ একজন তাদের অনেক ভালোভাবে প্রস্তুত করেছে এই প্রতিশোধের জন্য। দাদু ভাই চিন্তিত হয়ে অমর খানের উদ্দেশ্যে বললেন, আমাদের এখন শহরের সব তরুণ ছেলেদের উপর নজর রাখতে হবে, বিশেষ করে যারা নতুন এসেছে শহরে অথবা যাদের পরিবারের ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই। তুই এই কাজে লেগে পড়। আমাদের প্রত্যেকটা সোর্স ব্যবহার করে খুঁজে বের করতে হবে এই দুজনকে। ঠিক তখনই দাদু ভাইয়ের অফিসে প্রবেশ করলো সুজন তালুকদার।
যে কিনা দাদু ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু রাহুল মির্জার ছেলে এবং দাদু ভাইয়ের সাথেও তার একটা গোপন সম্পর্ক আছে, কারণ সুজনের বাবা রাহুল মির্জা দাদু ভাইয়ের রাজনৈতিক আশ্রয়দাতা। সুজন তালুকদার দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, চাচা, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। আমি ভার্সিটিতে নতুন দুটো ছেলে এসেছে, একজনের নাম আবির, আরেকজনের নাম জয়। তাদের চলাফেরা আমার কাছে আর অনেকটা সন্দেহজনক লাগছে। দাদু ভাই সুজনের কথা শুনে আগ্রহী হয়ে সুজনের উদ্দেশ্যে বললেন, কেন সন্তোষজনক লাগছে তোর? বিস্তারিত বল আমাকে। সুজন তালুকদার দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, আবির নামের ছেলেটা অনেক স্মার্ট এবং সাহসী। একবার আমার সামনে দাঁড়িয়ে গিয়েছিল তার বন্ধুকে বাঁচানোর জন্য, কোনো ভয় ছিল না তার চোখে। আর জয় নামের ছেলেটা দেখতে সাধারণ হলেও তার চলাফেরা একটা অস্বাভাবিকতা আছে, যেন সে কিছু একটা গোপন করছে সবার থেকে। দাদু ভাইয়ের চোখে একটা চমক দেখা গেল এই কথা শুনে। দাদু ভাই সুজনের উদ্দেশ্যে বলল, তাদের বয়স কত হবে আনুমানিক, আর তারা কোথা থেকে এসেছে শহরে? এই তথ্যগুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এখন। তুই দ্রুত আমাকে এই বিষয়ে আরও তথ্য জোগাড় করে দে। সুজন তালুকদার দাদু ভাইয়ের উদ্দেশ্যে বললেন, চাচা, তাদের বয়স আমার মতোই হবে, 20-22 বছরের মধ্যে। আর তারা বলেছিল তারা কাজিন ভাই, কিন্তু আমি শুনেছি তারা নতুন এসেছে শহরে কয়েকদিন আগে, এর বেশি কিছু জানি না আমি এখনো তাদের ব্যাপারে। দাদু ভাই মনে মনে চিন্তিত হয়ে গেলেন। বয়স এবং সময়ের হিসাব মিলিয়ে দেখলে এই দুজনের সাথে 6 বছর আগে হারিয়ে যাওয়া চৌধুরী পরিবারের ছেলেদের বয়স প্রায় একই রকম হওয়ার কথা। দাদু ভাই সুজনের উদ্দেশ্যে বললেন, শোন, তুই একটা কাজ কর, ওই আবির এবং জয়ের সাথে বন্ধুত্ব বাড়িয়ে নিস। তাদের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য জোগাড় করিস, কিন্তু কোনোভাবেই তোর সন্দেহের কথা প্রকাশ করিস না তাদের সামনে। আমি চাই তারা বুঝতে না পারলে আমরা তাদের ব্যাপারে কিছু জানি। সুজন তালুকদার একটু বিরক্ত হয়ে দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, চাচা, কিন্তু আমার তো এমনিতেই আবিরের সাথে একটা শত্রুতা আছে। মেঘের ব্যাপারে তার সাথে বন্ধুত্ব করা আমার জন্য একটু কঠিন হবে। দাদু ভাই সুজনের উদ্দেশ্যে কঠোর গলায় বললেন, ব্যক্তিগত শত্রুতা পরে দেখা যাবে, এখন আমার কাজটা আগে কর। যদি এই দুজন সত্যি হারিয়ে যাওয়ার ছেলে হয়, তাহলে আমাদের জন্য তারা সবচেয়ে বড় বিপদ। আগে তাদের পরিচয় নিশ্চিত করতে হবে আমাদের, তারপর তাদের শেষ করে দেওয়ার ব্যবস্থা করব আমরা। সুজন তালুকদার মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু তার মনের ভেতর একটা ভিন্ন পরিকল্পনার জন্ম নিতে লাগলো। সে ভাবল এই সুযোগে মেঘকেও নিজের করে নেওয়া যাবে। আবিরকে শেষ করে দিতে পারলে মেঘের সামনে থেকে সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে তার জন্য। সুজন তালুকদার মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা সাজাতে লাগলো, যা আগামী দিনগুলোতে সবার জীবনে এক ভয়াবহ ঝড় নিয়ে আসবে। পরের দিন সকালে ভার্সিটিতে সুজন তালুকদার তার পরিকল্পনা অনুযায়ী আবির এবং জয়ের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করলো। ক্লাসের পর ক্যাম্পাসে আবির এবং জয়কে দেখে সুজন তালুকদার এগিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যে বলল, কিরে, তোরা দুজন তো অনেক ইন্টারেস্টিং মানুষ দেখছি। আগের দিনের ঘটনার জন্য আমি দুঃখিত, আসলে মাথা গরম হয়ে গিয়েছিল আমার। চলো আজকের থেকে আমরা সবাই বন্ধু হয়ে যাই, এই ভার্সিটিতে একসাথেই থাকবো আমরা। আবির একটু সন্দিহান হলেও বাইরে থেকে স্বাভাবিক হাসি দিয়ে সুজনের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরাও চাই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে। জয় মনে মনে একটু অস্বস্তি অনুভব করলেও মুখে হাসি বজায় রেখে বলল, হ্যাঁ, ঠিক বলেছে। পুরনো কথা দিয়ে আরও রাখার মানে নেই। চল আমরা সবাই মিলেমিশে থাকি এখন থেকে। সুজন তালুকদার মনে মনে খুশি হয়ে গেল তার পরিকল্পনা সফল হতে দেখে। সেদিন থেকে সুজন প্রতিদিন আবির এবং জয়ের সাথে সময় কাটাতে লাগলো। তাদের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো ঘুরিয়ে ফিরিয়ে, যাতে তাদের অতীত সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। কিন্তু আবির এবং জয় অনেক সতর্ক ছিল। তারা কখনো তাদের আসল পরিচয় বা অতীতের ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য দিত না। একদিন বিকেলে মেঘ, মৌ, সাথী, আবির এবং জয় একসাথে একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সুজন তালুকদার এবং তার বন্ধুরাও সেখানে এসে উপস্থিত হলো। সুজন তালুকদার মেঘের পাশে বসার চেষ্টা করলো, কিন্তু মেঘ একটু সরে গিয়ে বলল, সুজন, তুমি এখানে কেন এসেছো? আমরা তো নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিলাম, তোমাদের ডাকা হয়নি এখানে।
সুজন তালুকদার মেঘের উদ্দেশ্যে হাসি মুখে বলল, আরে এখন তো আমরা সবাই বন্ধু। আবির আর জয় আমার বন্ধু এখন, তাই আমিও যোগ দিতে চাইলাম তোমাদের সাথে। কোনো সমস্যা নেই তো এতে? মেঘ একটু বিরক্ত হলেও আর কিছু বলল না। সবাই একসাথে কথা বলতে লাগলো, কিন্তু সুজন তালুকদার সুযোগ পেলেই আবিরের ব্যাপারে কিছু তথ্য জানার জন্য সুজন তালুকদার আবিরের উদ্দেশ্যে বলল, আবির, তুই তো বলেছিলি তোর বাবা মা অনেক আগে মারা গেছে। কিভাবে মারা গিয়েছিলেন তারা যদি বলতে কোনো অসুবিধা না থাকে? আবির এই প্রশ্ন শুনে একটু সতর্ক হয়ে সুজনের উদ্দেশ্যে বলল, একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তারা। এর বেশি কিছু বলার নেই এই বিষয়ে। পুরনো কষ্টের কথা বেশি বলতে চাই না আমি। সুজন তালুকদার আরো জানতে চেয়ে বলল, কোথায় হয়েছিল এই অ্যাক্সিডেন্ট? কোন শহরে তোরা থাকছিস তখন? জয় বিষয়টা সামলে নিয়ে সুজনের উদ্দেশ্যে বলল, এইসব পুরনো কথা বাদ দিই, এখন আজকের দিনটা উপভোগ করি আমরা। তো প্রশ্ন করলে আবিরের মন খারাপ হয়ে যাবে। তুই বরং বল তোর কি খবর। সুজন তালুকদার বুঝতে পারল তারা সহজে তথ্য দিতে চাইছে না, তাই সে বিষয়টা পরিবর্তন করল। কিন্তু মেঘ এই পুরো কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিল এবং তার মনে একটা প্রশ্ন জাগলো, কেন আবির এবং জয় তাদের অতীতের ব্যাপারে এত গোপনীয়তা বজায় রাখছে। রাতে আবির এবং জয় তাদের বাসায় ফিরে আসলো। জয় আবিরের উদ্দেশ্যে চিন্তিত হয়ে বলল, ভাই, সুজনের এই আশঙ্কা বন্ধুত্ব আমার কাছে স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে সে আমাদের ব্যাপারে কিছু জানার চেষ্টা করছে ইচ্ছাকৃতভাবে। আমাদের আরও সতর্ক থাকতে হবে তার সামনে এখান থেকে। আবির গম্ভীর হয়ে জয়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, আমি ওইটা লক্ষ্য করেছি। হতে পারে দাদুভাই আমাদের ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছে এবং সুজনকে দিয়ে আমাদের গুপ্তচর বৃদ্ধি করাচ্ছে। আমাদের এখন থেকে প্রতিটা কথা এবং কাজ আরও সতর্কতার সাথে করতে হবে। কোনো ভুল করলে চলবে না আমাদের। ঠিক তখনই আবিরের ফোনে একটা গোপন বার্তা এলো তার বিশ্বস্ত একজন তথ্যদাতার কাছ থেকে, যিনি দাদুভাইয়ের সংগঠনের ভেতরেই কাজ করেন, কিন্তু গোপনে আবিরকে তথ্য দেন। বার্তায় লেখা ছিল, আগামীকাল রাতে দাদুভাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারে একটা বিশেষ মিটিং করবেন, যেখানে তিনি তার সমস্ত ব্যবসায়িক রেকর্ড এবং অপরাধের প্রমাণ একটা সুরক্ষিত সার্ভারে স্থানান্তর করবেন। আবির এই বার্তা পড়ে জয়ের উদ্দেশ্যে বলল, জয়, এটা দেখ, আমাদের একটা বড় সুযোগ এসেছে। আগামীকাল রাতে দাদুভাই নিজে উপস্থিত থাকবেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারে। যদি আমরা সেখানে গিয়ে তার প্রমাণ সব হাতিয়ে নিতে পারি, তাহলে আমরা তাকে চিরতরে শেষ করে দিতে পারবো। জয় উত্তেজিত হয়ে আবিরের উদ্দেশ্যে বলল, এটা তো অনেক বড় একটা সুযোগ ভাই, কিন্তু এটাও হতে পারে এটা আরেকটা ফাঁদ। আমাদেরকে অনেক সতর্কতার সাথে পরিকল্পনা করতে হবে এই মিশনের জন্য। কোনো ভুল করার সুযোগ নেই আমাদের। আবির মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, আমরা পুরো রাত পরিকল্পনা করব এই মিশনের জন্য। প্রতিটা সম্ভাবনা মাথায় রেখে আমাদের এগোতে হবে। কিন্তু আবির এবং জয় জানতো না এই তথ্যটাও ছিল দাদুভাইয়ের পাতা একটা চক্রান্তের অংশ। দাদুভাই বুঝতে পেরেছিলেন তার সংগঠনের ভেতরে কেউ একজন তথ্য পাচার করছে ব্ল্যাক সিগন্যালের কাছে, তাই তিনি ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছিলেন তার সন্দেহভাজন লোকদের মাধ্যমে, যাতে দেখা যায় কে এই তথ্য পাচার করে। পরের দিন রাতে আবির এবং জয় তাদের পরিকল্পনা অনুযায়ী সেই ডেটা সেন্টারের দিকে রওনা দিল। ডেটা সেন্টারের কাছাকাছি পৌঁছে আবির এবং জয় দেখল বিল্ডিংটা অস্বাভাবিকভাবে শান্ত এবং কম সুরক্ষিত মনে হচ্ছে, যা তাদের সন্দেহ আরও বাড়িয়ে দিল। আবির জয়ের উদ্দেশ্যে সতর্ক করে বলল, এটা অনেক বেশি সহজ লাগছে আমার কাছে। সাধারণত দাদুভাইয়ের গুরুত্বপূর্ণ জায়গায় এত কম সুরক্ষা থাকার কথা না। আমার মনে হচ্ছে এটা একটা ফাঁদ হতে পারে আমাদের জন্য। জয় সতর্ক হয়ে বলল, তাহলে আমাদের কি ফিরে যাওয়া উচিত ভাই? এত ঝুঁকি নেওয়া কি ঠিক হবে আমাদের জন্য? আবির কিছুক্ষণ চিন্তা করে বলল, না, আমরা সাবধানে এগিয়ে যাব, কিন্তু যদি কোনো বিপদের আভাস পাই তাহলে সাথে সাথে পিছিয়ে আসব। চল সাবধানে। দুজন সাবধানে বিল্ডিংয়ের ভেতর প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করে তারা দেখলো একটা ফাঁকা রুম, কোনো মানুষ নেই কোথাও। আবির তার ল্যাপটপ বের করে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করার জন্য চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই হঠাৎ সব দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল
এবং রুমের ভেতর একটা বিষাক্ত গ্যাস ছড়াতে শুরু করলো। জয় আতঙ্কিত হয়ে আবিরের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ভাই এটা একটা ফাঁদ, গ্যাস ছাড়া হচ্ছে রুমে, আমাদের এখনই বের হতে হবে এখান থেকে। আবির দ্রুত তার মাস্কে একটা বিশেষ ফিল্টার লাগিয়ে নিল, যা সে আগে থেকে এই রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রেখেছিল। জয়ও তার মাস্কে ফিল্টার লাগিয়ে নিল। আবির জয়ের উদ্দেশ্যে বলল, আমাদের ফিল্টার কাজ করছে, কিন্তু আমাদের দ্রুত বের হতে হবে এখান থেকে। ওই জানালার দিকে চল, সেটা ভেঙে বের হব আমরা। দুজন দ্রুত জানালার দিকে ছুটে গেল এবং সেটা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করলো। কিন্তু বাইরে তখন অপেক্ষা করছিল দাদু ভাইয়ের একটা বিশাল সশস্ত্র দল, যারা তাদের চারপাশে ঘিরে ফেলল মুহূর্তের মধ্যে। দাদু ভাই নিজেও সেখানে উপস্থিত ছিলেন, দূর থেকে একটা সুরক্ষিত গাড়িতে বসে পুরো ঘটনা দেখতেছিলেন। দাদু ভাই তার গাড়ি থেকে মাইক্রোফোনে ঘোষণা করলেন, অবশেষে তোমাদের ধরে ফেলেছি আমি। তোমরা ভেবেছিলে আমি বুঝতে পারবো না তোমাদের এই ফাঁদে পা দেওয়ার কথা, কিন্তু আমি জানতাম তোমরা ঠিক এই তথ্যের লোভে আসবে এখানে। এখন তোমাদের পালানোর কোনো পথ নেই। আবির এবং জয় বুঝতে পারলো তারা গভীর বিপদে পড়ে গেছে। চারদিকে প্রায় 50 জন সশস্ত্র লোক তাদের ঘিরে রেখেছে। আবির জয়ের উদ্দেশ্যে নিচু গলায় বলল, আমাদের এখন একসাথে লড়াই করতে হবে, সর্বশক্তি দিয়ে। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের। প্রস্তুত হও জয়, আজকে আমাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে। জয় তার অস্ত্র শক্ত করে ধরে বলল, ভাই আমি প্রস্তুত ভাই, যা হবে হবে, কিন্তু আমরা সহজে হার মানবো না। আমাদের বাবা মা এবং আপুর প্রতিশোধ এখনো সম্পূর্ণ হয়নি, আমাদের বাঁচতেই হবে। ঠিক তখনই গোলাগুলি শুরু হয়ে গেল চারদিকে থেকে। আবির এবং জয় একে অপরের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে চারদিকের শত্রুদের মোকাবিলা করতে লাগলো। তারা জানতো না এই রাতে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য, এবং এই লড়াইয়ের ফলাফল নির্ধারণ করবে তাদের প্রতিশোধের পুরো যাত্রায় ভবিষ্যৎ। চারদিক থেকে গুলির বৃষ্টি নেমে আসছে আবির এবং জয়ের ওপর। দুজন একে অপরের পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পাল্টা গুলি চালাতে লাগলো। আবির একটা কন্টেনারের আড়ালে আশ্রয় নিয়ে ফরট্রেক্সের উদ্দেশ্যে বলল, এদের সংখ্যা অনেক বেশি, আমাদের একটা পরিকল্পনা করতে হবে এখনই। আমার কাছে একটা স্মোক বোমা আছে, আমি সেটা ছুড়ে দিচ্ছি। তুই সুযোগ বুঝে দাদু ভাইয়ের গাড়ির দিকে এগিয়ে যাবি। ওটা ধরতে পারলেই আমরা এই খেলা শেষ করতে পারবো। জয় মাথা নেড়ে সম্মতি দিল। আবির পকেট থেকে একটা স্মোক বোমা বের করে মাটিতে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেল। এই সুযোগে জয় দ্রুত দৌড়ে দাদু ভাইয়ের গাড়ির দিকে এগিয়ে গেল, আর আবির ধোঁয়ার মধ্যে লুকিয়ে একে একে গার্ডদের ঘায়েল করতে লাগলো। ধোঁয়ার ভেতরে দৃষ্টি শক্তি কমে যাওয়ায় গার্ডরা একে অপরের দিকে গুলি চালাতে শুরু করলো বিভ্রান্ত হয়ে, যার ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হলো। জয় ধোঁয়ার ভেতর দিয়ে এগিয়ে গিয়ে দাদু ভাইয়ের গাড়ির কাছে পৌঁছে গেল। গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দাদু ভাইয়ের গলায় ছুরি ধরলো। জয় দাদু ভাইয়ের উদ্দেশ্যে রাগী গলায় বলল, আজকে তোর খেলা শেষ দাদু ভাই, এখনই তোর লোকদের গুলি থামাতে বল, না হলে এই ছুরি তোর গলায় বসে যাবে এই মুহূর্তে। দাদু ভাই ভয়ে কাঁপতে কাঁপতে তার ওয়াকি টকিতে চিৎকার করে বললেন, সবাই গুলি থামা, থামা বলছি, আমাকে ধরে ফেলেছে এরা, কেউ গুলি চালাবি না আর। ধোঁয়া কাটতে শুরু করলেন। গার্ডরা দেখলো তাদের বস দাদু ভাই বন্দী হয়ে আছেন। সবাই অস্ত্র নামিয়ে দিল। আবির দ্রুত দৌড়ে গিয়ে জয়ের পাশে পৌঁছালো। আবির দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, অবশেষে তোর পতন হলো দাদু ভাই। 6 বছর আগে তুই যা করছিলি তার শাস্তি আজ তোকে পেতেই হবে, কিন্তু তার আগে আমি চাই তুই সবার সামনে সত্যটা স্বীকার কর। ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেবের পরিবারের সাথে তুই কি কি করেছিলি সেটা সবাইকে বলতে হবে তোকে। দাদু ভাই ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ঠিক আছে, আমি সব বলবো, আমাকে মেরো না প্লিজ। 6 বছর আগে আমি রাজশাহীতে ইমরান চৌধুরী এবং মেহরাব সাহেবের জমি দখল করতে চেয়েছিলাম। তারা রাজি না হয় আমি তাদের পুরো পরিবারকে হত্যা করার নির্দেশ দিয়েছিলাম। আমার লোকেরা সেদিন ইমরান, মেহরাব, তাদের স্ত্রীদের এবং তাদের মেয়ে আলভিয়াকে হত্যা করেছিল। আবির এই কথা শুনে আরো জোরে চিৎকার করে বলল, আর তুই কি জানিস সেই পরিবারের 2টো ছেলে বেঁচে গিয়েছিল সেই রাতে? জানিস তুই তারা কারা? দাদু ভাই ভয়ার্ত চোখে আবির এবং জয়ের দিকে তাকিয়ে বললেন,
তোমরাই তাহলে ইমরান এবং মেহরাবের হারিয়ে যাওয়া ছেলে। এখন সব বুঝতে পারছি আমি। তোমরাই ব্ল্যাক সিগন্যাল। জয় দাদু ভাইয়ের গলায় ছুরি আরও চেপে ধরে বলল, হ্যাঁ আমরাই। আমি জয়, মেহরাব সাহেবের ছেলে, আর এই আবির ইমরান চৌধুরীর ছেলে। আমরা সেই রাতে বেঁচে গিয়েছিলাম কারণ আমরা বাড়ির বাইরে গিয়েছিলাম খেলতে গিয়ে, কিন্তু আমাদের চোখের সামনে আমাদের পরিবারের সবাইকে মরে যেতে দেখেছি আমরা। সেই দৃশ্য আজ আমাদের স্বপ্নে তাড়া করে। ঠিক এই সময় ঘটনাস্থলে পৌঁছালো মেঘ, যে কিনা তার বাবার ফোনে একটা ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে জানতে পেরেছিল আবির এবং জয় বিপদে আছে, কারণ সে কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিল সন্দেহের বশে। মেঘ দৌড়ে এসে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। মেঘ অবাক হয়ে বলল, এসব কি হচ্ছে এখানে? আবির, জয়, তোমরাই তাহলে ব্ল্যাক সিগন্যাল? এটা কিভাবে সম্ভব? আবির মেঘের দিকে ফিরে দেখে একটু থমকে গেল। আবির মেঘের উদ্দেশ্যে বলল, মেঘ, তুমি এখানে কেন এসেছো? এটা তোমার জন্য নিরাপদ জায়গা না, কিন্তু এখন যেহেতু তুমি দেখেই ফেলেছো, তোমার সত্যটা জানতে হবে। তোমার বাবার নাম ইমরান চৌধুরী, আর আমার বাবার নামও ছিল ইমরান চৌধুরী। মেঘ এই কথা শুনে আরো অবাক হয়ে বলল, কি বলছো তুমি এসব? আমার বাবা তো আমার সাথেই আছেন, তিনি একজন সফল ব্যবসায়ী। এটা কিভাবে সম্ভব যে তোমার বাবার নামও একই ছিল? দাদু ভাই এই সুযোগে হঠাৎ বলে উঠলেন, আমি বলতে পারি এই রহস্যের সমাধান। মেঘ, তুমি ইমরান চৌধুরীর মেয়ে না, তুমি আসলে এক অনাথ আশ্রমের মেয়ে, যাকে বর্তমানে ইমরান চৌধুরী দত্তক নিয়েছিলেন কয়েক বছর আগে, কারণ তার নিজের কোনো সন্তান ছিল না। আর এই ইমরান চৌধুরী রাজশাহী সেই ইমরান চৌধুরী না, এটা একদম ভিন্ন একজন মানুষ, যার নামও কাকতালীয়ভাবে মিলে গিয়েছে। এই কথা শুনে সবাই কিছুটা স্বস্তি পেল, কারণ এর মানে মেঘ এই রক্তাক্ত অতীতের সাথে সরাসরি জড়িত নয়। কিন্তু মেঘের মনে একটা অন্যরকম কষ্ট তৈরি হলো তার নিজের পরিচয় জানতে পেরে। মেঘ আবিরের উদ্দেশ্যে কাপা গলায় বলল, তোমরা এতদিন এই ভয়ঙ্কর সত্য নিয়ে আমার সাথে বন্ধুত্ব করেছো, আমাকে কিছু বলনি কেন? আমি তোমাদের সাহায্য করতে পারতাম এই লড়াইয়ে। জয় মেঘের উদ্দেশ্যে বলল, আমরা তোমাকে বিপদের মধ্যে ফেলতে চাইনি মেঘ, এটা আমাদের ব্যক্তিগত প্রতিশোধের যুদ্ধ ছিল। তোমাকে এতে জড়ানো ঠিক হতো না আমাদের জন্য। আশা করি তুমি বুঝবে আমাদের এই সিদ্ধান্ত। ঠিক তখনই সুজন তালুকদার তার বন্ধুদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালো, কারণ দাদু ভাইয়ের একজন লোক তাকে খবর দিয়েছিল। সুজন তালুকদার পরিস্থিতি দেখে বুঝতে পারলো দাদু ভাই বিপদে আছেন। সুজন তালুকদার চিৎকার করে বলল, ছেড়ে দে দাদু ভাইকে, না হলে তোদের দুজনকে আমরা এখানেই শেষ করে দিব। কিন্তু আবির শান্ত গলায় সুজনের উদ্দেশ্যে বলল, তুই কি জানিস তোর এই দাদুভাই কতটা ভয়ঙ্কর একজন মানুষ? তোর বাবা রাহুল মির্জাও এই অপরাধের সাথে জড়িত আছে, তোর পুরো পরিবার এই অন্যায়ের সাথে যুক্ত। তুই কি এখনও এই অপরাধীদের পক্ষ নিবি? সুজন তালুকদার এই কথা শুনে একটু থমকে গেল, কারণ তার মনে একটা সন্দেহ আগে থেকেই ছিল তার বাবার ব্যাপারে। কিন্তু সে তার পরিবারের সম্মান রক্ষার জন্য রাগে বলল, মিথ্যা বলিস না, তুই আমার বাবা কখনো এমন কাজ করতে পারে না। তারা শুধু নিজেদের প্রতিশোধের জন্য আমাদের সবাইকে অপরাধী বানাচ্ছিস। দাদু ভাই এই সুযোগে বললেন, সুজন, তুই ওদের কথা শুনিস না, আমাকে বাঁচাতে তোর লোকজন নির্দেশ দে এক্ষুনি, না হলে আমি মারা যাবো আজ। সুজন তালুকদার দ্বিধায় পড়ে গেল কিছুক্ষণের জন্য, কিন্তু তখনই আবির তার ল্যাপটপ থেকে একটা ফাইল বের করে সুজনের সামনে দেখালো, যেখানে স্পষ্ট প্রমাণ ছিল রাহুল মির্জা এবং দাদু ভাইয়ের মধ্যে অবৈধ লেনদেনের। আবির সুজনের উদ্দেশ্যে বলল, এই দেখ প্রমাণ, তোর বাবা প্রতি মাসে দাদু ভাইয়ের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে এইসব অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য। তুই কি এখনো বিশ্বাস করবি তোর বাবা নির্দোষ? সুজন তালুকদার এই প্রমাণ দেখে স্তব্ধ হয়ে গেল। তার মনের ভেতর একটা বিশাল ভাঙনের শব্দ হলো। সুজন তালুকদার ধীরে ধীরে অস্ত্র নামিয়ে নিয়ে বলল, আমি জানতাম না এসব যদি এটা সত্যি হয় তাহলে আমি আর এই অন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবো না। আমি দুঃখিত আবির, জয়, আমাকে ক্ষমা করে দিও আমার আগের সব আচরণের জন্য। দাদু ভাই বুঝতে পারলেন তার সব আশা শেষ হয়ে গেছে। তিনি হতাশ হয়ে আবিরের উদ্দেশ্যে বললেন, ঠিক আছে, তোমরা জিতেছ, আমাকে যাও করার চাই করো, কিন্তু জেনে রাখো আমার মৃত্যুর পরেও আমার সাম্রাজ্য টিকে থাকবে। আমার আরও অনেক লোক আছে যারা এই কাজ চালিয়ে যাবে। আবির দাদু ভাইয়ের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলল,
না দাদু ভাই, আজকে এই ফাইল আমরা সরাসরি মিডিয়া এবং প্রশাসনের কাছে পাঠিয়ে দিচ্ছি। তোর পুরো নেটওয়ার্ক একসাথে ভেঙে পড়বে আজ রাতে। তোর কোনো লোক বাঁচবে না এই শাস্তি থেকে। এই বলে আবির তার ল্যাপটপ থেকে সমস্ত প্রমাণ পাঠিয়ে দিল দেশের প্রধান সাইবার ক্রাইম ইউনিট এবং কয়েকটা বিশ্বস্ত মিডিয়া হাউসে। কিছুক্ষণের মধ্যেই দূরে পুলিশের সাইরেনের শব্দ শোনা যেতে লাগলো। আবির দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, শুনতে পাচ্ছিস সাইরেনের শব্দ? তোর শেষ সময় চলে এসেছে দাদু ভাই। কিন্তু পুলিশের হাতে যাওয়ার আগে তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের বোন আলবিয়াকে কেন এতটা নির্মমভাবে হত্যা করেছিলি? সে তো কোনো ক্ষতি করেনি তোর। দাদু ভাই অপরাধী গলায় বললেন, আমি চাইনি কোনো সাক্ষী বেঁচে থাকুক যে পরবর্তীতে আমার বিরুদ্ধে কথা বলতে পারে। এটা ছিল আমার একটা সিদ্ধান্ত, যা আমি স্বীকার করছি ছিল অমানবিক এবং ক্ষমার অযোগ্য। এই কথা শুনে আবিরের চোখে জল চলে এলো। তার বোনের কথা মনে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে দাদু ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমি তোকে নিজের হাতে মারতে চেয়েছিলাম এতদিন ধরে, কিন্তু এখন বুঝতে পারছি তোর সবচেয়ে বড় শাস্তি হবে যদি তুই বেঁচে থেকে জেলে পচে মরিস। সবার সামনে তোর আসল চেহারা প্রকাশ হয়ে যাক, তোর সমস্ত সমাজসেবী ভাবমূর্তি ধুলিসাৎ হয়ে যাক চিরতরে। পুলিশ এসে পৌঁছালো ঘটনাস্থলে। ডিআইজি মনিরুল হক নিজে এসেছিলেন এই গুরুত্বপূর্ণ অভিযানে, কারণ এত বড় প্রমাণ হাতে পেয়ে তারা দ্রুত পদক্ষেপ নিয়েছিলেন। পুলিশ দাদু ভাই এবং তার সমস্ত লোকজনদেরকে গ্রেফতার করলো। আবির এবং জয় তাদের মুখোশ এখনো পড়েছিল, কিন্তু ডিআইজি মনিরুল হক তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা যা করেছো এতদিন তা আইনের চোখে অপরাধ হলেও তোমাদের দেয়া এই প্রমাণ আমাদের দেশের জন্য অনেক বড় একটা উপকার করেছো তোমরা। আমি তোমাদের পরিচয় জানতে চাইবো না, তোমরা এখন নিরাপদে চলে যেতে পারো, কিন্তু ভবিষ্যতে আর কোনো হত্যাকাণ্ড চালিও না। আইনকে তার কাজ করতে দাও। আবির এবং জয় মাথা নেড়ে সম্মতি দিল এবং নিঃশব্দে সেই স্থান থেকে প্রস্থান করলো। মেঘ তাদের পেছনে পেছনে গেল। একটা নিরিবিলি জায়গায় পৌঁছে আবির তার মুখোশ খুলে ফেলল। তার আসল চেহারা প্রকাশ পেল মেঘের সামনে। জয়ও তার মুখোশ খুলল। মেঘ তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা সত্যি অনেক সাহসী। এতদিন এই ভয়ঙ্কর প্রতিশোধের পথে একা একা লড়াই করেছো। আমি গর্বিত তোমাদের বন্ধু হতে পেরে। আবির মেঘের উদ্দেশ্যে কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ মেঘ, তোমার এই সহানুভূতি আমাদের জন্য অনেক মূল্যবান। আজ আমাদের প্রতিশোধ সম্পন্ন হলো, কিন্তু এর চেয়েও বড় কথা, আজ আমরা একটা নতুন জীবন শুরু করতে পারবো, ভয় আর প্রতিশোধের ছায়া থেকে মুক্ত হয়ে। কয়েকদিন পরে দেশের প্রতিটা সংবাদ মাধ্যমে দাদু ভাইয়ের আসল চেহারা প্রকাশ পেল। তার সমস্ত অবৈধ ব্যবসা, খুন, নারী পাচার সবকিছুর বিস্তারিত তথ্য সামনে এলো। আদালতে তার বিচার শুরু হলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। রাহুল মির্জা এবং তার সাথে জড়িত আরও অনেক প্রভাবশালী ব্যক্তিকেও গ্রেফতার করা হলো। সুজন তালুকদার তার বাবার এই অপরাধ জেনে অনেক লজ্জিত হলো এবং সে আবির ও জয়ের কাছে ক্ষমা চেয়ে নিল এবং তাদের বন্ধু হয়ে গেল। আবির এবং জয় এখন স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের ভার্সিটির পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আবির এবং মেঘের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল, যা ধীরে ধীরে প্রেমের রূপ নিল। জয় ও ময়ের সাথে তার সম্পর্ক স্বীকার করে নিল। তাদের জীবনে এখন আর কোনো প্রতিশোধের আগুন নেই, শুধু আছে শান্তি এবং নতুন স্বপ্নের আলো। সে অন্ধকার অতীতের ছায়া পেরিয়ে তারা এখন এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, যেখানে ন্যায় বিচার জিতেছে অন্যায়ের বিরুদ্ধে।